আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। বেশ কয়েকটি অ্যাডমিশন পরীক্ষা ইতিমধ্যে দিয়ে দিয়েছো। তো তোমাদের আগামীতে যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা। আমরা জানি ডি ইউনিটের পরীক্ষাটা অনেক আগে হয়ে গিয়েছে। তো বি ইউনিটের পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি আমাদের যে মানবন্টন অনুযায়ী প্রায় তোমাদের 32টা করে এমসিকিউ থাকবে, যেটা তোমাদের ডি ইউনিটেও ছিল 32টা করে এমসিকিউ। আর এটা তোমাদের জন্য কাইন্ড অফ নতুন কাঠামো, কারণ গত বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা জানি হচ্ছে 8টা করে এমসিকিউ ছিল, কোনো ইউনিটে 12টা ছিল। তো এই বছর তারা 32টা করেছে, অর্থাৎ রিটেনটা তুলে দিয়েছে। তো সেজন্য আসলে তারা কোন প্যাটার্নে প্রশ্ন করতে পারে তার কোনো এক্স্যাক্ট ফর্মুলা কিন্তু আমাদের কারো কাছে নাই। তো তারা কেমন করতে পারে তার একটি ফর্মুলা নিয়ে আমরা তোমাদেরকে দুটো প্রশ্ন সলভ করাবো, দুটো মডেল টেস্ট সলভ করাবো। তো এর মাধ্যমে আমরা একটু ধরতে পারবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা খেয়াল করি, প্রথম সেট 1, আমরা আজকে দুইটা সেট সলভ করব, দুইটা সেট। আমরা সেট 1-এর প্রথম প্রশ্নটা দেখি। খেয়াল করো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন দেখবা যে 15টার অধিক প্রশ্ন রয়েছে, অথবা খেয়াল করো যে 20টার অধিক প্রশ্ন রয়েছে যে সকল বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখবে একটা প্যাসেজ কম্প্রিহেনশন থাকে। তো একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য প্যাসেজ কম্প্রিহেনশন মাস্ট থাকবে। আর প্যাসেজ কম্প্রিহেনশন প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে আমরা তোমাদেরকে বারবার বলে থাকি সেটা হচ্ছে যে কটা প্রশ্নই থাকুক না কেন, প্রত্যেকটা প্রশ্ন আগে দেখে নিবা প্যাসেজ পড়ার আগে। ঠিক আছে, প্যাসেজ পড়ার আগে তোমরা আগে প্রশ্ন পড়ে নিবা, তাহলে যখন তুমি প্রথমবার প্যাসেজটা পড়বা তখনই তুমি উত্তরগুলো পেয়ে যাবা। সেজন্য আমরা আগে প্যাসেজ পড়ার আগে আমরা প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। এখানে যে হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজের আসলে মূল আইডিয়াটা কি, মূল ভাবটা কি। অপশনে রয়েছে এডুকেশন ইজ অনলি অ্যাবাউট পাসিং এক্সাম, অর্থাৎ এক্সাম পাস করা নিয়ে, নাকি এডুকেশন ডেভেলপস বোথ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ক্যারেক্টার, এডুকেশন ইজ আননেসেসারি ইন মডার্ন সোসাইটি, আধুনিক সমাজে কি এডুকেশন মানে আননেসেসারি কিনা এটা নিয়ে চেয়েছে, নাকি এডুকেশন ডিসকারেজেস কিউরিসিটি মানে তোমাদের কৌতূহলকে ডিসকারেজ করে কিনা, কমিয়ে দেয় কিনা, এটা চেয়েছে কিনা। তারপর প্যাসেজ পড়ার পর বুঝবো। তার মানে এখানে চেয়েছে পাসিং এক্সাম, ইন্টেলেকচুয়াল আর ক্যারেক্টার, আননেসেসারি, আর হচ্ছে কিউরিসিটি নিয়ে, ডিসকারেজ কিউরিসিটি নিয়ে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এ ওয়েল এডুকেটেড পারসন ক্যান, মানে এই প্যাসেজ অনুযায়ী একটা ওয়েল এডুকেটেড পারসন কি করতে পারে, অ্যাভয়েড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, রেসিস্ট চেঞ্জ, অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস, নাকি ইগনোর ইথিক্যাল ভ্যালু, সে কি করতে পারে। তৃতীয় প্রশ্নটি চেয়েছে দ্য ওয়ার্ড ক্রুশিয়াল মিনস ইন দ্য প্যাসেজ, তারপরে চেয়েছে কাল্টিভেট মিনস ইন দ্য প্যাসেজ, তারপরে চেয়েছে মেকানিক্যাল ওয়ার্ডটা এই প্যাসেজ আসলে কি অর্থে ব্যবহার করা হয়েছে, তারপরে চেয়েছে হোয়েন ডাস এডুকেশন লজ ইটস ট্রু ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অর্থাৎ এডুকেশন তার যে মূল দায়িত্ব, মূল যে কর্তব্যটা, সেটা কখন সে হারিয়ে ফেলে। হোয়েন ইট ইনকারেজেস রিজনিং, হোয়েন ইট প্রমোটস ইথিক্যাল অ্যাওয়ারনেস, হোয়েন ইট ইজ ফোকাসড অনলি অন এক্সামস, নাকি হোয়েন ইট ইন্সপায়ার্স কিউরিসিটি। সপ্তম যে প্রশ্নটা, হুইচ কোয়ালিটি ইজ নট মেনশন অ্যাজ এ রেজাল্ট অফ ট্রু এডুকেশন, অর্থাৎ সঠিক শিক্ষার ফলাফল হিসেবে কোনটা আসলে এই প্যাসেজে মেনশন করা হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, কিউরিসিটি, লাইফ লং লার্নিং, নাকি ম্যাটেরিয়াল ওয়েলথ। তো এই যে 7টা প্রশ্ন পড়লাম, আমার মাথাতে কিন্তু একটা জিনিস ঘেটে গিয়েছে, সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলা কিওয়ার্ডগুলা। তো সেই কিওয়ার্ডগুলো মাথায় নিয়ে আমরা একটু প্যাসেজটা পড়ার চেষ্টা করবো, আর পড়ার মাঝে মাঝে আমরা উত্তরগুলা পেয়ে যাবো আশা করি। খেয়াল করো, প্রথমে প্যাসেজে বলেছে কি এডুকেশন প্লেস আ ক্রুশিয়াল রোল ইন শেপিং অ্যান ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার অ্যান্ড ইন্টেলেক্ট। দেখো এই প্রথম লাইনে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। খেয়াল করো, এডুকেশন প্লেজ আ ক্রুশিয়াল রোল। ক্রুশিয়াল মানেটা কি, আমাদের এমসিকিউতে ছিল ক্রুশিয়াল মানেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মানে কি, খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক্রুশিয়াল রোল ইন শেপিং অ্যান ইন্ডিভিজুয়ালস ক্যারেক্টার অ্যান্ড ইন্টেলেক্ট, অর্থাৎ আমাদের ইন্ডিভিজুয়ালসের যে ক্যারেক্টারটা, যে আমাদের যে চরিত্র এবং আমাদের যে জ্ঞান, এইটা বিল্ড আপ করার জন্য এডুকেশনটা খুবই জরুরি। তো খেয়াল করো, দুইটা এমসিকিউর উত্তর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ, এডুকেশন ডেভেলপস বোথ ইন্টেলেক্ট অ্যান্ড ক্যারেক্টার, তাই না? তার মানে এই নাম্বারটার উত্তর হবে আমাদের বি নাম্বারটা। তারপর খেয়াল করো, আমরা আরেকটা পেয়েছিলাম ক্রুশিয়াল মিনসটা কি ছিল, ক্রুশিয়াল মিনস ছিল গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল মিনস ছিল, আমরা বলছি গুরুত্বপূর্ণ। তা মাইনর মানেটা কি, মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র। মাইনর মানে কি, মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র। আনইম্পর্টেন্ট মানে কি, আনইম্পর্টেন্ট মানে অপ্রয়োজনীয়, তাই না? অপ্রয়োজনীয়। তারপর খেয়াল করো, এসেনশিয়াল মানেটা কি, এসেনশিয়াল মানে যেটা আমাদের প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। টেম্পোরারি মানে কি, টেম্পোরারি মানে হচ্ছে আমরা সকলেই জানি সাময়িক। টেম্পোরারি মানেটা হচ্ছে কি, সাময়িক। তো এই যে গুরুত্বপূর্ণ অর্থে আমরা পাচ্ছি কি, এসেনশিয়াল। মানে দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা প্রথম লাইনে পেয়ে গেলাম। তারপরে বলছি ইট ডাজ নট মেয়ারলি প্রোভাইড ইনফরমেশন, এটা শুধু নিছক ইনফরমেশনই প্রোভাইড করে না, রেদার মানে বরং ইট কাল্টিভেটস রিজনিং, ডিসিপ্লিন অ্যান্ড ইথিক্যাল অ্যাওয়ারনেস,
অর্থাৎ শিক্ষা আমাদেরকে শুধুমাত্র তত্ত্বগত দিক দিয়ে সাহায্য করে না, এটা আমাদের কি করে, রিজনিং মানেটা কি, মানে এটা হচ্ছে যুক্তি বা বিবেকের যে তাড়না, এই জিনিসটা, ডিসিপ্লিন আমাদের শেখায়, শৃঙ্খলা শেখায়, ইথিক্যাল অ্যাওয়ারনেস, নৈতিকতা শেখায়, নৈতিক সচেতনতা শেখায়। তারপরে কি বলছে, এ ওয়েল এডুকেটেড পারসন, দেখো এ ওয়েল এডুকেটেড, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল, তার মানে আমার মাথায় গেঁথে গিয়েছে। তো যখন এই কিওয়ার্ডগুলো কোনো একটা সেন্টেন্সে পাবা, মনে করবা ওর আশেপাশে উত্তরটা রয়ে গিয়েছে, তাই না? তো এ ওয়েল এডুকেটেড পারসন ইজ বেটার ইকুইপড টু অ্যাডাপ্ট টু চেঞ্জিং সার্কামস্টেন্সেস অ্যান্ড টু কন্ট্রিবিউট মিনিংফুলি টু সোসাইটি। অর্থাৎ বলছে একটা স্বশিক্ষিত বা ওয়েল এডুকেটেড পারসন কি করতেছে, যে চেঞ্জিং সার্কামস্টেন্সেস, অর্থাৎ একটা সমাজ পরিবর্তন হলে তার যে ফলাফলগুলো হয়, সে ফলাফলের সাথে সে নিজেকে খুব ভালোভাবে কি করতে পারে, মানিয়ে নিতে পারে, এই জিনিসটা এখানে বলছে। তার মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের কোথায় ছিল, 2 নম্বরে, খেয়াল করে, এ ওয়েল এডুকেটেড পারসন ক্যান কি করতে পারে, অ্যাভয়েড সোশ্যাল রেসপন্সিবিলিটিস, ওই লাইনে পেয়েছি না। রেসিস্ট চেঞ্জ, মানে কোনো চেঞ্জকে কি সে বাধা প্রদান করে না, সে কি করে, অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন, তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা। এই যে কিওয়ার্ডগুলো, একটা প্রশ্নের যে মূল ওয়ার্ডটা, এইগুলো জাস্ট মাথায় রাখবা প্রশ্নটা পড়ার সময়, তারপরে প্যাসেজে যাবা, উত্তর পেয়ে যাবা। তারপরে বলছে, however education loses its true value when it becomes mechanical and examination oriented। অর্থাৎ একটা এডুকেশন যখন মেকানিক্যাল হয়ে যায়, যান্ত্রিকতার আবরণে আবদ্ধ হয়ে যায় এবং পরীক্ষা কেন্দ্রিক হয়ে যায়, তখন এডুকেশনটা তার ট্রু ভ্যালুটা লস করে, ক্ষতির দিকে সম্মুখীন হয়। তাহলে কিসের জন্য ট্রু ভ্যালু লস করে, আমরা পেয়েছিলাম একটা প্রশ্নে, কোথায় গেল সেটা, আমরা পেয়েছি এইখানে 6 নম্বরটাতে, হোয়েন ডাজ এডুকেশন লস ইটস ট্রু ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী। দেখো এখন তোমরাই বলো উত্তরটা কি হবে, যে ইট ইনকারেজেস রিজনিং, সে রিজনিং করতে গেলে না, তারপরে হোয়েন ইট প্রমোটস ইথিক্যাল অ্যাওয়ারনেস, সেটাও না, হোয়েন ইট ইজ ফোকাসড অনলি অন এক্সামস, মানে এক্সামের দিকে ফোকাসড হইলে, আর মেকানিক্যাল হইলে আমরা এই যে এডুকেশনের ট্রু যে ভ্যালুটা, এটা হারিয়ে ফেলছি। মানে এইটার উত্তর হবে 6 নাম্বারটার উত্তর হবে সি নাম্বারটা। তারপরে আসো 5 নম্বরে, আমরা একটু দেখেছি মেকানিক্যাল মানেটা কি, মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিকতা। লাইক ধরো তুমি এআই ব্যবহার করতেছো, তুমি এআই ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখলা, এটার মাধ্যমে তোমার কি হলো, তোমার যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, এটা কিন্তু নষ্ট হয়ে গেল, তাই না? তারপরে ধরো যে তুমি হচ্ছে কোনো একটা প্রযুক্তি ব্যবহার করে একটা ম্যাথ সলভ করলা, বাট তুমি যে মাথাটা যে খাটাইলা না, এটার মাধ্যমে কি হলো, তোমার যে রিজনিং করার চিন্তা ভাবনাটা বা থিঙ্কিং করার যে ক্যাপাবিলিটিটা, এটা নষ্ট হয়েছে। তার মানে এই যে মেকানিক্যাল বলতে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, সেজন্য উত্তরটা কি হবে, রুটিন অ্যান্ড আনথিঙ্কিং। অর্থাৎ তুমি যখন চিন্তা ভাবনাহীন হয়ে যাবা, সেটাই আসলে মেকানিক্যাল এডুকেশন রিপ্রেজেন্ট করে, তাই না? আমরা 6টা প্রশ্ন খেয়াল করো, প্যাসেজ পড়তে পড়তে পেয়ে গেলাম। তারপরে খেয়াল করো কাল্টিভেটস মানেটা কি, কাল্টিভেটস মানে হচ্ছে কোনো কিছু ডেভেলপস করা। কাল্টিভেটস মানে কি, কাল্টিভেটস মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা বা কোনো কিছু হচ্ছে উত্থান ঘটানো, এটা মানে কোনো ডিস্ট্রয় না, হাইটসও না, রেস্ট্রিক্টসও না। তাহলে উত্তরটা হবে কি, বি নাম্বারটা, খুব ইজিলি আমরা কিন্তু পাচ্ছি। তারপরে খেয়াল করো, তারপরে বলছে ট্রু লার্নিং এনকারেজেস কিউরিসিটি, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড এ লাইফ লং ডিজায়ার ফর নলেজ। অর্থাৎ যে সঠিক যে শিক্ষা, সেটা কি করতেছে, ট্রু লার্নিং এনকারেজেস কিউরিসিটি, মানে তোমার যে কৌতূহল। ধরো যে আমরা পরীক্ষায়, আমরা যখন ক্লাসে পড়াই, দেখা যায় তোমার প্রশ্ন করতে পারো না, কেন পারো না, কারণ তোমাদের আসলে ট্রু এডুকেশনটা নাই। তোমার যদি সঠিক শিক্ষা থাকতো, তোমার একটা জিনিস জানার প্রতি একটা কৌতূহল বৃদ্ধি পাইতো, যে স্যার এটা কেন হইলো না, ওইটা কেন হইছে, এই যে একটা কৌতূহল, এটা হচ্ছে বৃদ্ধি করে। ইনকারেজেস কিউরিসিটি, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবা, কোনো শুধুমাত্র একটা নির্দিষ্ট দল কেন্দ্রিক, কোনো একটা নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক বা সার্কেল কেন্দ্রিক চিন্তার বাইরে গিয়ে তুমি চিন্তা করতে পারবা, যদি তোমার ট্রু এডুকেশনটা থাকে, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবা। এ লাইফ লং ডিজায়ার ফর নলেজ, অর্থাৎ জ্ঞান আহরণের যে ইচ্ছা, সেটা তুমি আজীবন রক্ষা করতে পারবে। তার মানে 7 নম্বর যে প্রশ্নটা আমাদের ছিল, 7 নম্বর প্রশ্নটা ছিল কি, যে হুইচ কোয়ালিটি ইজ নট মেনশন অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ট্রু এডুকেশন। ট্রু এডুকেশন রেজাল্ট হিসেবে কোনটা মেনশন করা হয় নাই, খেয়াল করো। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং মেনশন করা হয়েছে, তারপরে কিউরিসিটি, কৌতূহলটাও মেনশন করা হয়েছে, লাইফ লং লার্নিংটাকেও মেনশন করা হয়েছে। হয় নাই কোনটা, হয় নাই হচ্ছে আমাদের ডি নাম্বারটা, যে ম্যাটেরিয়াল ওয়েলথ, অর্থাৎ যে সম্পদের কথাটা, এটা আসলে বলা হয় না, সেজন্য উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। তো খুব এইভাবে তোমরা যখন প্রশ্ন পড়ার পরে প্যাসেজটা পড়বা, কিওয়ার্ড ধরে ধরে যখন প্যাসেজটা পড়বা, খুব ইজিলি উত্তর করতে পারবা। তারপরে আসলে আমরা 8 নাম্বারটা দেখি। দ্য অ্যাটর্নি টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট ড্যাশ। এই যে প্রশ্নগুলো, এগুলো একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। প্রথম দিকে খেয়াল করো, আমরা দ্য কেস ওয়াজ অফ আই স্মল চান্স টু হিম, এটা আসলে কোনো সেন্টেন্সই হয় না, দ্য কেস ওয়াজ অফ, এখানে অফের ব্যবহারটাও ভুল। তারপরে আসো সি নাম্বারটাতে, ইট ওয়াজ নিয়ারলি ইম্পসিবল টু উইন হিম দ্য কেস, না, এটা হবে ইট ওয়াজ নিয়ার ইম্পসিবল ফর হিম টু উইন দ্য কেস, টু উইন দ্য
টু উইন দ্য কেস, এইটা। তারপরে খেয়াল করো ডি নাম্বারটা কেন হচ্ছে না, দ্য কেস হ্যাড এ মিনিমাম চান্স টু বি ওন বাই হিম। এই হিম দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে, এই হিম দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে, অ্যাটর্নিকে বোঝাচ্ছে নাকি ক্লায়েন্ট দ্বারা বোঝাচ্ছে, আসলে কাকে বোঝাচ্ছে এটা কিন্তু অস্পষ্ট। এরকম প্রোনাউনগত যখন অস্পষ্ট থাকে তখন সেই বাক্যটা কি হয়, ভুল হয়। সেজন্য আমার ডি নাম্বারটা হচ্ছে না, হচ্ছে কোনটা, হচ্ছে আমার এ নাম্বারটা, যে দে হ্যাড লিটল চান্স অফ উইনিং দ্য কেস। দে হ্যাড লিটল চান্স বলতে যে অ্যাটর্নি এবং ক্লায়েন্ট উভয়কে বোঝাচ্ছে। এখানে হিম দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু অস্পষ্ট। এখানে যদি বাই অ্যাটর্নি অথবা বাই ক্লায়েন্ট এটা লেখা থাকতো তাহলে আমি উত্তর নিতে পারতাম, বাট প্রোনাউনটা আমার অস্পষ্ট। বাট এখানে প্রোনাউনটা দে মানে বলেই দিচ্ছে তারা দুইজন একসাথে আছে, সেজন্য উত্তরটা হবে এই নাম্বারটা। তারপরে আসো 9 নাম্বারটা, ওয়ান অফ দ্য প্রফেসরস গ্রেটেস্ট অ্যাট্রিবিউট ইজ। ওয়ান অফ দ্য প্রফেসর গ্রেটেস্ট অ্যাট্রিবিউট ইজ ড্যাশ। তার মানে এইখানে একটা কি বসবে, এখানে একটা ফ্রেজ বসবে, কি বসবে, ফ্রেজ বসবে অথবা একটা ক্লজ বসবে, তাই না, CLUS ক্লজ বসবে, যাই বসুক। খেয়াল করো হোয়েন দ্য গ্রেটেস্ট অ্যাট্রিবিউট ইজ হোয়েন হি গিভস লেকচার, মানে ইজের পরে কখনো হোয়েন বা কখনো হাউ এই জিনিসটা আসলে ব্যবহার হয় না। কি হইতে পারে, দ্য ওয়ে হি গিভস লেকচার, যেখানে লিখতে পারতাম দ্য ওয়ে হি গিভস লেকচার, এটা যদি থাকতো তাহলে আমি উত্তর নিতে পারতাম, এটা নাই, আমার এটাও আমার বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে অ্যাট্রিবিউট ইজ হিজ অ্যাবিলিটি টু লেকচার, ইজ হিজ অ্যাবিলিটি টু লেকচার। আসলে এখানে একটা অবজেক্ট বসবে, কি বসবে, একটা অবজেক্ট বসবে। তো অবজেক্টিভ ফর্ম অনুযায়ী আমাদের উত্তর হচ্ছে শুধুমাত্র এইটা। আর এই দুটো যদি একটা ক্লজ আকারে রয়েছে এবং এখানে হোয়েন হাউ এগুলা দ্বারা আসলে ইজের সাথে কখনো যায় না, সেজন্য উত্তরটা হচ্ছে আমার ডি নাম্বারটা। তারপরে খেয়াল করো 10 নম্বর প্রশ্ন চেয়েছে, জর্জ ড্যাশ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস বাট হি ডিড নট হ্যাভ ইনাফ টাইম টু স্টাডি। আচ্ছা, জর্জ ড্যাশ, জর্জ নিউ, দেখো টু এর পরে আমরা কি ব্যবহার করি, টু এর পরে হয় একটা নাউন থাকবে, না হয় একটা ভার্ব ওয়ান থাকবে, তাই না, না হয় একটা ভার্ব ওয়ান থাকবে। দেখো দুইটার একটাও কিন্তু নাই, আছে টু এর পরে কোনো নাউনও নাই, ভার্ব ওয়ানও নাই, তাহলে এটা আমার বাদ, এটা আমার বাদ। তারপরে আসো এখানেও সেম জিনিস, নিউ হাউ টু, টু এর পরে একটা V1 লাগবে, সেই V1টাও নাই, তাহলে এটা বাদ। এবার আসো যে জর্জ নিউ দ্যাট হি কুড ইমপ্রুভ হিজ বেস্ট স্কোরস বাট হি ডিড নট হ্যাভ ইনাফ টাইম টু স্টাডি, নাকি নিউ হাউ। উত্তরটা হবে কি, অর্থগত জানি সে কিভাবে ইমপ্রুভ করতে হবে তার স্কোরটাকে, সে সেটা জানে, তার মানে হাউ হবে, নট দ্যাট। অর্থাৎ এখানে তোমার অর্থটা একটু মিলাবা, জর্জ নিউ হাউ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস, সে জানে কিভাবে তার টেস্ট স্কোরসটাকে সে বৃদ্ধি করতে পারবে। তো কিভাবে অর্থে আমরা একমাত্র হাউ ব্যবহার করি, তাই উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। আবার খেয়াল করো যে 11 নম্বরটাতে বলছে হি ড্যাশ হি উড হ্যাভ কাম টু ক্লাস, এটা এসেছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোথা থেকে, কন্ডিশনাল। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমরা একটু রিভাইজ করি কন্ডিশনাল সেন্টেন্সটা আসলে কীভাবে কয় প্রকার আমরা সকলে জানি। ফার্স্ট কন্ডিশনাল একটা থাকে ফার্স্ট কন্ডিশনাল, সেটা কি হয়, এক পাশে আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, অপর পাশে কি থাকে, অপর পাশে থাকে হচ্ছে আমাদের উইল অথবা ক্যান অথবা মে প্লাস V1 এটা থাকে। আবার সেকেন্ড কন্ডিশনালে কি হয়, সেকেন্ড কন্ডিশনালে এক পাশে আমাদের পাস্ট টেন্স থাকে, অপর পাশে আমাদের কি থাকে, উড কুড অথবা মাইট প্লাস V1 থাকে। তারপর আসো থার্ড কন্ডিশনালে আমরা কি জানি, থার্ড কন্ডিশনালে আমাদের এক পাশে থাকে পাস্ট পারফেক্ট, কি থাকে, এক পাশে থাকে আমাদের পাস্ট পারফেক্ট, আর অপর পাশে কি থাকে, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3, উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। আমরা এই থার্ড কন্ডিশনালে এই কয়েকটা জিনিস আমরা জানি। তো খেয়াল করো আমাদের যেহেতু এখানে কি রয়েছে, উড হ্যাভ প্লাস V3, মানে উড হ্যাভ প্লাস V3টা কোন পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই যে উড হ্যাভ প্লাস V3, অর্থাৎ এটা একটা থার্ড কন্ডিশনাল, এটা একটা কি কন্ডিশনাল, এটা একটা থার্ড কন্ডিশনাল নিয়ম। তাহলে এই পাশে আমার কি হবে, পাস্ট পারফেক্ট হবে। এই পাশে কি বসবে, এই পাশে বসবে আমার পাস্ট পারফেক্ট। এবার অপশন থেকে জাস্ট আমরা একটা খুঁজে বের করব কোথায় পাস্ট পারফেক্ট রয়েছে। খেয়াল করো এখানে ইজ অ্যাবল টু ফিনিশ পাস্ট পারফেক্ট না, উড মাইক বি অ্যাবল টু ফিনিশ এটাও পাস্ট পারফেক্ট না, ইফ মাইক কুড ফিনিশ এটাও পাস্ট পারফেক্ট না, রয়েছে কোথায়, হ্যাড প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্ট। তাই উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। তো এইভাবে তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের উত্তরগুলো করতে পারো। তারপরে আসো 12 নম্বরে চেয়েছে ড্যাশ রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে আমাদের ইনভার্সন অফ ভার্ব থেকে। কোথা থেকে, এটা এসেছে আমাদের ইনভার্সন অফ ভার্ব থেকে। খেয়াল করো ইনভার্সন অফ ভার্বের উত্তর করার ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর করব।
এটা একটা সিকোয়েন্স থাকে, তোমরা সিকোয়েন্স মনে রাখবা। কিছু নেগেটিভ অ্যাডভার্ব থাকে, কি থাকে? কিছু নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব বলতে কি বোঝায়? নেগেটিভ অ্যাডভার্ব বলতে বোঝায় হার্ডলি, নেগেটিভ অ্যাডভার্ব বলতে বোঝায় হার্ডলি, স্কেয়ার্সলি, স্কেয়ার্সলি, তারপরে বোঝায় সেলডম, সেলডম, তারপরে হচ্ছে নো সুনার, নো সুনার, নেভার, নেভার ইত্যাদি যে নেগেটিভ অ্যাডভার্বগুলো থাকে, এরা যখন একটা বাক্যের শুরুতে বসে, কোথায় বসে? এরা যখন বাক্যের শুরুতে বসে, আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে এদের পরে কি বসানো? এদের পরে একটা অক্সিলারি ভার্ব বসানো, তারপরে একটা সাবজেক্ট বসানো, তারপরে গিয়ে মেইন ভার্ব বসানো। এই সিকোয়েন্সটা জাস্ট আমরা একটু মিলাবো, জাস্ট এই সিকোয়েন্সটা আমরা একটু মিলাবো, দেখি আমরা কোনটা পারি। খেয়াল করো, এখানে রয়েছে কি রিসিভড ল ডিগ্রিস, রিসিভড, এখানে রয়েছে মেইন ভার্বটা, কি রয়েছে? মেইন ভার্বটা রয়েছে, মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বটা আমরা এখানে পাচ্ছি, মেইন ভার্বটা। এবার আমরা একটা অপশনে দেখি তার আগে কি কি বাকি আমাদের লাগবে, কি কি? সাবজেক্ট লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, আর এই নেগেটিভ অ্যাডভার্বটা লাগবে। দেখি, নেভার সো মেনি ওমেন হ্যাভ, নেভার নেগেটিভ অ্যাডভার্ব, নেভার নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্বের পরে আমার কি লাগবে? আমার অক্সিলারি ভার্ব লাগবে। এখানে কি রয়েছে? এখানে সো মেনি ওমেন, একটা সাবজেক্ট রয়েছে, তার মানে এটা বাদ। এটা হচ্ছে সিকোয়েন্সটা ব্রেক করছে, তাহলে এটা বাদ। তারপরে আসো, দ্য ওমেন আরেন্ট এভার রিসিভড, দ্য ওমেন আরেন্ট এভার রিসিভড। নেভার এভার থাকলে কি হয়? নেভার, অথবা যখন এভার থাকে তখন সেটা হয় হচ্ছে পারফেক্ট টেন্স। সেটা কি হয়? সেটা হয় হচ্ছে পারফেক্ট টেন্স, কিন্তু এখানে কিন্তু সে পারফেক্ট টেন্সটা নাই, এটা বাদ। তারপরে ওমেন হু হ্যাভ নেভার রিসিভ ল ডিগ্রিস অ্যাজ টুডে, এখানে যেহেতু একটা কানেক্টরস আছে, খেয়াল করো, হু হচ্ছে একটা কি? হু হচ্ছে একটা কানেক্টরস। তো একটা বাক্যে একটা কানেক্টরস থাকা মানে কি? সেখানে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। আবারও বলছি, একটা বাক্যে একটা কানেক্টর থাকা মানে সেখানে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এইখানে খেয়াল করো, এই বাক্যে এইখানে হচ্ছে হ্যাভ রিসিভড, দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব হচ্ছে। হ্যাভ রিসিভড একটা ফাইনাইট ভার্ব হচ্ছে, দুইটা ফাইনাইট ভার্ব নাই, তার মানে এখানে কানেক্টরসের ব্যবহারটাও ভুল। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি? বি নাম্বারটা আছে, নেভার একটা নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে হ্যাভ আমাদের অক্সিলারি ভার্ব, তারপরে খেয়াল করো সো মেনি ওমেন, সো মেনি ওমেন এই যে আমার সাবজেক্ট, আর মেইন ভার্ব হচ্ছে যে এইখানে। সিকোয়েন্স অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে কি? বি নাম্বারটা। তারপরে আসো 13 নম্বরটাতে বলছে, দ্য পিপল অ্যাট দ্য পার্টি ওয়ার ওরিড অ্যাবাউট জানেট বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার ড্যাশ শি হ্যাড গান। মানে সে কোথায় গিয়েছে এটা সম্পর্কে কেউ জানতো না। খেয়াল করো, হোয়ারের সাথে কখনো দ্যাট বসে না। নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার অফ দ্য প্লেস শি হ্যাড গান, অফ দ্য প্লেস আমার এখানে একটা কানেক্টর লাগবে, অফ দ্য প্লেস কখনো কানেক্টর হইতে পারে না, এটাও বাদ, দ্য প্লেস বাদ। আমার উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, নো ওয়ান অ্যাওয়ার অফ হোয়ার শি হ্যাড গান, হোয়ার শি হ্যাড গান। কেন আমরা এখানে হোয়ারটাল ব্যবহার করলাম? কারণ এই যে ওয়াজ এটা একটা ফাইনাইট ভার্ব, আবার এই যে হ্যাড গান এটা একটা ফাইনাইট ভার্ব। তো দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করার জন্য আমার কি লাগবে? আমার একটা কানেক্টর লাগবে। কি লাগবে? একটা কানেক্টর লাগবে। দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করার জন্য একটা কানেক্টর লাগবে। তো অফ দ্য প্লেস বা দ্য প্লেস কোনোটাই কিন্তু কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি কি? হোয়ার। তো এ নাম্বারটা কেন নিলাম না? কারণ এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, আমার তো দুইটা ফাইনাইট ভার্ব দুইটা কানেক্টর রয়েছে, আমাদের তো দুইটা কানেক্টরের দরকার নাই, আমাদের একটা কানেক্টর লাগবে। সেজন্য আমার উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে আমাদের বি নাম্বারটা, অফ হোয়ার শি হ্যাড গান। ওকে, তারপরে খেয়াল করো 14 নম্বরটাতে বলছে, প্রফেসর ডানচান টিচেস বোথ অ্যানথ্রোপোলজি অ্যাজ ওয়েল অ্যাজ সোশিওলজি ইচ ফল, চুজ দ্য ইনকারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে টিচেস বোথ অ্যানথ্রোপোলজি নাকি ইচ ফল, কোনটা আসলে ভুল হিসেবে ব্যবহার হয়েছে? খেয়াল করো, এটার জন্য আমাদের একটা কোড রিলেটিভ কিছু কনজাংশন শিখতে হবে। আমরা কি জানি? আমরা জানি এইদারের সাথে কি বসে? এইদার ডট ডট অর বসে। নেইদারের সাথে কি বসে? নেইদারের সাথে নর বসে, নর বসে। নট অনলি এর সাথে কি বসে? নট অনলি এর সাথে কি বসে? বাট অলসো বসে, তাই না? বাট অলসো বসে। বোথের সাথে কি বসে? বোথের সাথে অ্যান্ড বসে। এগুলো হচ্ছে কোর রিলেটিভ কনজাংশন। তার মানে তুমি যদি এইটা ব্যবহার করো তাহলে এইটা ব্যবহার করতে হবে, তাই না? মানে কোনো একটা তুমি ব্যবহার করতে পারবে না। আবার কিছু কনজাংশন আছে যেটা সে একাই বসে, লাইক ধরো যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে টুগেদার উইথ, অথবা থাকলে হচ্ছে অ্যালং উইথ। তো এরা হচ্ছে একসাথে বসে, বাট এখানে এরা হচ্ছে কি ভাগ হয়ে বসে। তো খেয়াল করো, আমার এখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে অলরেডি একটা কানেক্টরস, অ্যাজ ওয়েল অ্যাজ কানেক্টরস রয়েছে। এখানে আমার বোথ দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? আর এখানে কি বোথ দেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। কেন নাই? কারণ দেখো, বোথ যদি ব্যবহার করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা অ্যান্ড ব্যবহার করতে হবে। বোথ যদি ব্যবহার করতে চাই আমাকে একটা অ্যান্ড ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা এইভাবে বলা লাগতো, ডানচেন টিচ বোথ অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশিওলজি।
সেজন্য আমরা যেহেতু বলতে পারছি না, এজন্য বলছি অ্যানথ্রোপোলজি অ্যাজ ওয়েল এজ সোশিওলজি। এই জন্য উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা, বোথ। এটা হচ্ছে ইনকারেক্ট। যদি অ্যান্ড থাকতো, অ্যাজ ওয়েল এজের জায়গায় যদি অ্যান্ড থাকতো, তাহলে আমি বোথ ব্যবহার করতে পারতাম, আদারওয়াইজ আমার বোথ ব্যবহার করার কোনো রাইট নাই। তারপরে আসো 15 নাম্বারটা, হোয়াট টাইম ড্যাশ। আচ্ছা, 15 নাম্বারটা হচ্ছে আমাদের খুবই বেসিক একটা বিষয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা এটা ফলো করবো। আমরা কি জানি WH ওয়ার্ডের পরে কি বসে? WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে একটা সাবজেক্ট বসে, তারপরে কি বসে? তারপরে মেইন ভার্ব বসে, তাই না? সাবজেক্ট তারপরে মেইন ভার্ব বসে। তো আমরা পাচ্ছি এখানে WH ওয়ার্ড রয়েছে, এখানে WH ওয়ার্ড। তাহলে আমরা খুঁজবো কি? আমরা খুঁজবো কোথায় অক্সিলারি ভার্ব আগে রয়েছে, কোন অপশনটাতে অক্সিলারি ভার্ব আগে রয়েছে। খেয়াল করো এইখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব রয়েছে। তার মানে এই দুটো আমার আগেই বাদ। তারপরে আসি, এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে, ডাস, তাই না? তারপরে অক্সিলারি ভার্বের পরে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। কিন্তু বি নাম্বারটাতে অক্সিলারি ভার্বের পরে ভার্ব রয়েছে, তাহলে এটা বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে আমাদের সি নাম্বারটাতে, ডাজ দ্য ফিল্ম স্টার্ট। জাস্ট তোমরা স্ট্রাকচারটা ফলো করবা। এই যে সিকোয়েন্সটা ফলো করেই তোমরা কিন্তু পুরোটা মিলাই নিতে পারো। ওকে, মানে খুব যে বেশি রুলস এখানে অ্যাপ্লাই করা লাগছে তাও না। তারপরে আসো 16 নাম্বারটা, আই উইশ ড্যাশ হ্যাভ টু ওয়ার্ক টুমরো বাট আনফর্চুনেটলি আই ডু। ওকে, খেয়াল করো আই উইশের যে ব্যবহারটা, আই উইশ অথবা আই ফ্যান্সি, এগুলোর ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এগুলোর পরে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে আমাকে পাস্ট টেন্স লিখতে হবে। কি লিখতে হবে? পাস্ট টেন্স। ওকে, সাবজেক্টের পরে পাস্ট টেন্স লিখতে হবে। খেয়াল করো এখানে আই উইশ রয়েছে, অনেক সময় সাবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এটা অব্লিগেটরি না। তাহলে আই উইশ ড্যাশ হ্যাভ টু ওয়ার্ক। ওকে, আই উইশ ড্যাশ হ্যাভ টু ওয়ার্ক। এখানে একটা টাইপিং মিস্টেক, সেটা হচ্ছে আই উইশ আই হবে এখানে, আই উইশ আই ড্যাশ হ্যাভ টু ওয়ার্ক। ওকে, আই উইশ আই, এখানে একটা সাবজেক্টে আই হবে। আই উইশ আই, এখানে এটা পাস্ট টেন্স না, এটাও পাস্ট টেন্স না, এটাও ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে উত্তরটা হচ্ছে কি? বি নাম্বারটা, আই উইশ আই ডিড নট। এখানে কি লাগবে আমার? আই উইশ অথবা ফেন্সির পরে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। এর পাশাপাশি এখানে আর একটা রুলস তোমাকে একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে আই উইশ আই ড্যাশ ধরো এখানে বললাম হেল্প ভার্ব, হেল্প ইউ লাস্ট নাইট। হেল্প ইউ কি? লাস্ট নাইট। খেয়াল করো আই উইশ আই ফ্যান্সি, এগুলার কি নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, এটা হচ্ছে জেনারেল রুলস। বাট তুমি যখন দেখবা কোনো পাস্ট ইন্ডিকেটর রয়েছে, কি রয়েছে? কোনো পাস্ট ইন্ডিকেটর রয়েছে। ওকে, কোনো পাস্ট ইন্ডিকেটর রয়েছে। পাস্ট ইন্ডিকেটর বলতে কি বোঝায়? লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগো, বিফোর ইত্যাদি যে পাস্ট ইন্ডিকেটরগুলো, অতীত শব্দগুলো, এগুলো যখন থাকবে তখন কিন্তু আমাকে পাস্ট ইন্ডিকেটরের কারণে পাস্ট পারফেক্ট লিখতে হবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট লিখতে হবে। এখানে তখন কি হবে? আই হ্যাড হেল্পড ইউ। আই হ্যাড হেল্পড ইউ, তাই না? আর এখানে যদি ধরো লাস্ট নাইটটা নাই, আই উইশ আই হেল্প ইউ, ধরো লাস্ট নাইট নাই। ওকে, ধরো এখানে লাস্ট নাইটটা নাই, লাস্ট নাইট বাদ, তখন কিন্তু আমাকে লিখতে হতো শুধু হেল্পড। আশা করি বুঝাতে পারছি যে আই উইশের পরে যদি তুমি পাস্ট ইন্ডিকেটর পাও তাহলে ইউজ করবা পাস্ট পারফেক্ট, আর যদি না পাও তাহলে ইউজ করবা পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে খেয়াল করো 17 নাম্বারটাতে কি বলেছে? দ্য পুলিশ অফিসার স্টপড আস এন্ড আস্কড আস ওয়্যার ড্যাশ। আচ্ছা, বাক্যের মাঝে খেয়াল করো, বাক্যের মাঝে যখন WH ওয়ার্ড থাকবে, কি থাকবে? বাক্যের মাঝে যখন WH ওয়ার্ড আসবে তখন আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে সাবজেক্ট খোঁজা, তারপরে মেইন ভার্ব সহ অন্যান্য জিনিস খোঁজা। ওকে, প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে। খেয়াল করো এই যে WH ওয়ার্ডটা এসেছে, এটা কোথায় আছে? বাক্যের মাঝে। তাহলে এই WH ওয়ার্ডের পরে আমার কি বসবে? এই WH ওয়ার্ডের পরে আমার সাবজেক্ট বসবে। সাবজেক্ট অপশনটা থেকে আগে দেখবো কোথায় আগে সাবজেক্ট রয়েছে। দেখো ওয়ার কোনো সাবজেক্ট না, আরও সাবজেক্ট না, উই সাবজেক্ট, এখানে উই সাবজেক্ট। এখন উই আর গোয়িং নাকি উই ওয়ার গোয়িং, এখানে একটা টেন্সের ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে খেয়াল করো এই যে এখানে অপর পাশে কি রয়েছে? এক পাশে পাস্ট টেন্স রয়েছে। তো কোনো একটা বাক্যে যদি আমার এক পাশে পাস্ট টেন্স থাকে তাহলে অপর পাশেও আমাকে কি দিতে হয়? আমাকে পাস্ট টেন্স দিতে হয়। সেজন্য আমার উত্তরটা হচ্ছে ওয়ার গোয়িং। তাই উত্তরটা হবে কি? ডি নাম্বারটা। তারপরে 18 নম্বরটা খেয়াল করো, আইড রাদার ড্যাশ এনিওয়ান হোয়াট আই সেড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যত মডাল ভার্ব আছে, কি আছে? যত মডাল ভার্ব, তোমরা বলো তো মডাল ভার্ব কোনগুলা? আমরা জানি ক্যান,
কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাড বেটার, উড রেদার, অট টু, এম টু, ইস টু, আর টু, এই যে ভার্বগুলা প্রত্যেকটা ভার্বকে বলা হয় মডাল ভার্ব এবং পৃথিবীর সকল মডাল ভার্বের পরে কি বসে? সকল মডাল ভার্বের পরে V1 বসে। ওকে, V1 বসে। কিন্তু এই যে উড রেদার, এই যে উড রেদার, এই যে উড রেদার এরপরেও সচরাচর V1 বসে, এটাও একটা নিয়ম। কিন্তু এই উড রেদারের পরে ধরো এই যে উড রেদারের পরে তুমি যদি একটা সাবজেক্ট পাও, সাবজেক্টের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় আমাকে কিন্তু তখন V2 আকারে লিখতে হবে। কি আকারে লিখতে হবে? V2 আকারে। আবারও বলছি, সকল মডাল ভার্বের ন্যায় উড রেদারের পরেও আমার V1 বসে। কিন্তু উড রেদারের পরে যদি একটা সাবজেক্ট থাকে, কি থাকে? একটা সাবজেক্ট থাকে, তখন আমাকে কি লিখতে হবে? V2 লিখতে হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স লিখতে হবে। এবার আমরা একটু প্রশ্নটাতে খেয়াল করো। এখানে বলছে দেখো এই যে এটা ডি, এটা কিন্তু উড, এটা কি? এটা হচ্ছে উড। তাহলে আই উড রেদার, এরপরে দেখো এখানে একটা সাবজেক্ট আছে। তুমি যেই অপশনটাই বসাও না কেন প্রত্যেকটার পরে কি আছে? একটা সাবজেক্ট আছে। তাহলে উড রেদারের পরে সাবজেক্ট থাকলে আমাদের খুঁজতে হবে কি? খুঁজতে হবে V2। এবার একটু খেয়াল করো কোথায় V2 রয়েছে। দেখো ডোন্ট, এটা V1। তারপরে খেয়াল করো এখানে টেল, V1 বাদ। এখানে উড এটা হচ্ছে পাস্ট টেন্স, এটাও বাদ। তাহলে উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, ইউ ডিড নট টেল। ডু এর সাথে কি বসে? ডু ডিড ডান, তাই না? ডু ডিড ডান। তাহলে এই যে এটা হচ্ছে আমার V2, এই জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে কি সি নাম্বারটা, ইউ ডিড নট টেল। ওকে, তাহলে উড রেদারের পরে সাধারণ নিয়ম অনুযায়ী আমাকে V1 ব্যবহার করতে হবে, কিন্তু উড রেদারের পরে যদি সাবজেক্ট আসে তাহলে আমাকে V2 ব্যবহার করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। কি করতে হবে? V2 বা তুমি মনে রাখতে পারো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আচ্ছা তারপরে আসো 19 নম্বরটা বলছে আই হ্যাভ সাম নিউজ ফর ইউ, ইট ইজ গুড নিউজ, দে আর গুড নিউজ, ইট ইজ আ গুড নিউজ, দিজ আর গুড নিউজেস। আমরা 4টা অপশন রয়েছে, আর 4টা অপশন আমরা কীভাবে সিলেক্ট করব? খেয়াল করো, নিউজ শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন? এটা একটা আনকাউন্টেবল নাউন। অন্যান্য পৃথিবীর সকল আনকাউন্টেবল নাউনের ন্যায় আনকাউন্টেবল নাউনকে কখনো এস বা ইএস যুক্ত করা যায় না, তাই না? যুক্ত করা যায় না। তাহলে এই যে ডি নাম্বারটাতে দেখো এস বাই ইএস যুক্ত করে প্লুরাল করছে, তাহলে বাদ। অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে কখনো কি করা যায় না? প্লুরাল করা যায় না। আচ্ছা, তারপরে খেয়াল করো আনকাউন্টেবল নাউনের আরও একটা বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এ, এন অথবা ওয়ান, ওয়ান অথবা প্লুরাল বোধক কোনো শব্দ, কি শব্দ? প্লুরাল বোধক যে কোনো শব্দ হইতে পারে দিজ, হইতে পারে দোজ, হইতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অনেক কিছু হইতে পারে, তাই না? তো এই যে প্লুরাল বোধক শব্দগুলো ওয়ান, এই প্লুরাল বোধক শব্দগুলোও আসলে আনকাউন্টেবল নাউনের সাথে বসতে পারে না। তাহলে আমার অপশন সিতে কি রয়েছে? সিতে একটা এ রয়েছে, ওয়ান, এগুলো বসতে পারবে না, তাহলে এটা বাদ। তারপরে খেয়াল করো দে আর গুড নিউজ। এই যে নিউজ আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না? প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। তাহলে কি? অলওয়েজ সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ফর্মকে কখনো দে দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না, তাহলে বাদ। তাহলে উত্তরটা হচ্ছে এ নাম্বারটা, ইট ইজ গুড নিউজ। তাহলে আনকাউন্টেবল নাউনের একটা আমরা সামারি পাইলাম, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কখনো এস বাই এস যুক্ত করে বা কোনোভাবে প্লুরাল করতে পারবো না আমরা। আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কখনো এ, এন, ওয়ান অথবা কোনো প্লুরাল ফর্ম ইউজ করতে পারবো না, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। অথবা আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। একে রিপ্রেজেন্ট করার জন্য কোনো প্লুরাল প্রোনাউন আমরা ইউজ করতে পারবো না। সেজন্য উত্তরটা হচ্ছে মানে এই নাম্বারটা 20। শ্যালি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ ফর 6 months, সিন 6 months। ওকে, খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সচরাচর প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন কোনো টাইম নিয়ে আসবো তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ফর অথবা সিন্স যুক্ত করা। কি যুক্ত করা? ফর অথবা সিন্স যুক্ত করা। কারণ ফর কখন ব্যবহার করব, সিন্স কখন ব্যবহার করব? আমরা ফর ব্যবহার করব যখন কোনো কিছু ধরে বোঝায়। কি বোঝায়? ধরে। অর্থাৎ কোনো গণনাযোগ্য সময়ের ক্ষেত্রে, গণনাযোগ্য সময়ের ক্ষেত্রে। সিন্স ব্যবহার করব কি? থেকে বুঝাইতে বা নির্দিষ্ট সময় থেকে। কি সময় থেকে? নির্দিষ্ট সময় বুঝাইলে। এবার খেয়াল করো যে ফর 6 months, এখানে প্রত্যেকটাতে কি রয়েছে? 6 months। খেয়াল করো 6 month, এটা কি? নির্দিষ্ট
সব নির্দিষ্ট কোনো সময় নাকি কোনো একটা গণনাযোগ্য সময়? দেখো 6 মান্থ, 4 মান্থ, 5 মান্থ আমরা কিন্তু বলতে পারি, বাট আমরা কিন্তু 2 মর্নিং 3 মর্নিং না বলে আমরা বলি কি সিন্স মর্নিং, তাই না? একটা নির্দিষ্ট সকাল থেকে। এখানে যেহেতু বলছে যে 6 মাস ধরে সে এখানে কাজ করছে, ধরে অর্থ প্রকাশ করছে, এজন্য আমাকে লিখতে হবে কি ফর 6 মান্থস, ফর 6 মান্থস। তারপর আসে 21 নম্বরটাতে কি বলছে যে এ রেডিওলজিস্ট ইজ মোস্ট অফেন এমপ্লয়েড ইন। রেডিওলজিস্ট, আচ্ছা রেডিওলজিস্টরা কারা? যারা দেখবা এক্সরে মেশিনে যারা কাজ করে তারা হচ্ছে রেডিওলজিস্ট। ওকে, এক্সরের সাথে রিলেটেড। অনেক সময় আমরা এক্সরে করি না, হাড় হাড্ডি যদি ভেঙে টুঙে যায়, আর আমরা একটু দেখা যায় হচ্ছে এক্সরে মেশিনে গিয়ে একটু দেখি হাড় হাড্ডি 206টা থাকার কথা 205টা হয়ে গেছে কিনা, বা হচ্ছে 207টা হয়ে গেছে কিনা। একটা যদি ভেঙে যায় তাহলে তো হাড় একটা বেড়ে গেল, তাই না? তো এই যে এক্সরে গুলো করার সময় অনেক সময় রেডিও থেরাপিটা যেটা হয় সেটা দিতে হয়। তো রেডিওলজিস্টটা তাহলে আসলে কোথায় থাকে, এক্সরেটা কোথায় থাকে? এটা আমরা পাওয়ার প্ল্যান্টে গিয়ে আমরা এক্সরে করি, কোনো ওয়ার্কশপে গিয়ে এক্সরে করি, ফাইন্যান্স কোনো প্রতিষ্ঠানে গিয়ে করি না, আমরা কোথায় করি? হসপিটালে করি। এই জন্য রেডিওলজিস্টকেও হসপিটালে নিয়োগ দেওয়া হয়, বুঝছো? তারপরে দেখো 22 নম্বরে পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটল ইজ কল্ড, মানে একটা পার্সন যে সচরাচর একটু চুপচাপ থাকে, শান্ত স্বভাবের থাকে, কথাবার্তা একটু কম বলে, তাদেরকে আসলে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? তারা কি ট্যাকিটার্ন, সার্ভাইল, আনইকুইভোকাল, নাকি সাইনপটিক, নাকি সাইনপটিক? খেয়াল করো আমরা সাইনপটিক মানেটা কি? সাইনপটিক মানে হচ্ছে সার সংক্ষিপ্ত, সার সংক্ষেপ বা সার সংক্ষিপ্ত, মানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। আনইকুইভোকাল মানে হচ্ছে যারা দ্ব্যর্থহীন কণ্ঠ, হ্যাঁ, দ্ব্যর্থহীন কণ্ঠ মানে যে কোনো অন্যায় অত্যাচার দেখলে যারা দ্ব্যর্থহীনভাবে কথা বলতে পারে। সার্ভাইল মানে কি? সার্ভাইল মানে কৃতদাস বোঝায়। কি বোঝায়? কৃতদাস বোঝায়। ট্যাকিটার মানে কি? ট্যাকিটার মানে হচ্ছে স্বল্পভাষী, স্বল্পভাষী মানে যারা স্বল্প কথা বলে, অল্প কথা বলে, হ্যাঁ, কম কথা বলে, যারা বেশি পেঁচাল পারে না তারা। তাহলে হ্যাবিচুয়ালি সাইলেন্টের সাথে কি রিলেটেড? এ নাম্বারটা রিলেটেড অর্থগত দিক থেকে, তাই উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। তারপরে খেয়াল করো 22 নম্বর, ইয়ারলি সেলিব্রেশন অফ এ ডেট অর এন ইভেন্ট ইজ কল্ড। যেমন ধরো তোমার কালকে জন্মদিন, এই জন্মদিনটা কি আমরা কি প্রতিদিন করি নাকি এক বছরে বছরে করি? ইয়ারলি, ইয়ারলি মানেটা কি? মানে এটা হচ্ছে বছর, প্রতি বছর আমরা একটা নির্দিষ্ট সময়ে যেই জিনিসটা পালন করি সেটাকে আসলে কি বলা হয়? ধরো যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, হ্যাঁ, তো যেদিন আবদ্ধ হইলা তার 1 বছর পরে তুমি যখন এটা একটু প্রোগ্রাম করবা সেটাকে আসলে কি বলবা? সেটাকে কি অ্যানিভার্সারি বলবা, বার্থডে বলবা, জুবিলি বলবা, নাকি সেন্টেনারি বলবা? খেয়াল করো, শুধুমাত্র জন্মদিনের ক্ষেত্রে, কোনো একটা জন্মদিনের ক্ষেত্রে আমরা বার্থডে ব্যবহার করি, এখানে কিন্তু জন্মদিনের কোনো কথা উল্লেখ নাই, একটা সেলিব্রেশনের কথা উল্লেখ আছে, একটা ডে অথবা ডেটে, সেটা আমরা উত্তর নিতে পারছি না। জুবিলি আমরা কেন ব্যবহার করি? যখন জুবিলি ব্যবহার করি 50 বছর উপলক্ষে, হ্যাঁ, 50 বছর উপলক্ষে, বাংলা যেটা বলে জয়ন্তী, হ্যাঁ, 50 বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হয়েছিল আমাদের দেশে, সেটা উপলক্ষে আমরা জুবিলি ব্যবহার করি। সেন্টেনারি কখন ব্যবহার করি? যখন 100 বছর হয়। কি হয়? যখন 100 বছর পূর্তি অনুষ্ঠান হয় তখন। আচ্ছা, তাহলে খেয়াল করো যে সেন্টেনারি মানে আমরা দেখছি 100 বছর, জুবিলি মানে আমরা দেখতে পাচ্ছি 50 বছর, বার্থডে মানে এটা শুধুমাত্র জন্মদিনের সাথে রিলেটেড, কোনো ইভেন্টের সাথে না, বা কোনো সেলিব্রেশন অফ অ্যান এক্সাক্ট ডেট, মানে ইন জেনারেল সেন্সে আসলে এটা যাচ্ছে না। উত্তরটা হচ্ছে অ্যানিভার্সারি। যখন আমরা 1 বছর পূর্তি কোনো অনুষ্ঠান হয়, 1 বছর পূর্তি কোনো অনুষ্ঠান হয়, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি অ্যানিভার্সারি, বা প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি সেটাকে বলা হচ্ছে অ্যানিভার্সারি। 24 নম্বর প্রশ্নটা খেয়াল করো, দ্য ওয়ার্ড ডিসবার্স মিনস। তোমাদের সিনোনিম অ্যান্টোনিম বেস প্রশ্ন কিন্তু প্রচুর আসবে। ডিসবার্স মানেটা কি? ডিসবার্স মানেটা হচ্ছে ধরো তোমরা 10-15 জন মিলে একটা ফান্ড কালেক্ট করছো, ফান্ড কালেক্ট করার পরে কি করলা? সেটাকে 5 জনের ভিতরে বিলিয়ে দিলা বা বিতরণ করিয়ে দিলা। এই যে কোনো একটা কিছু ডিসবার্স করা, বিলিয়ে দেওয়া অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করি। তার মানে কি? এটা হচ্ছে কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, মানে কোনো একটা কিছু কালেক্ট করার পরে, গ্যাদার করার পরে অন্যদের মাঝে সেটা ছড়িয়ে দেওয়া বা বিতরণ করা অর্থে, ডিস্ট্রিবিউট করা অর্থে আমরা ডিসবার্স শব্দটা ব্যবহার করি। প্রসিডিউর মানে কালেক্ট মানে সংগ্রহ করা, স্পেন্ড প্রপারলি মানে কোনো কিছু প্রপারলি ব্যয় করা অর্থ ব্যবহার করা হয়, খুবই সহজ। 25 নম্বরটা খেয়াল করো, 25 নম্বরটাতে বলছে অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রেভেলিয়াস। রেভিলিয়াস শব্দের কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। খেয়াল করো, রেভিলিয়াস মানেটা কি? রেভিলিয়াস মানে যারা খুবই বিদ্রোহী, যারা কি? যারা খুবই বিদ্রোহী, বা যারা খুবই দ্বিমত পোষণ করে। কি পোষণ করে? দ্বিমত পোষণকারী, বা যারা খুবই বিপ্লবী। কি অর্থে? যারা খুবই কি? যারা খুবই বিপ্লবী, তাদেরকে বলা হচ্ছে রিভেলিয়াস। তো খেয়াল করো, আনরুলি বা বোল্ড। বোল্ড মানে কি? বোল্ড মানে যারা বোল্ড কারা? যারা রিভেলিয়াস তারাই তো বোল্ড হয়, তাই না? তাহলে এটা হচ্ছে একটা সিনোনিম। তারপরে খেয়াল করো, ফ্র্যান্টিক,
বা আনরুলি কোনোটাই যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে লয়াল, মানে যারা হচ্ছে কারোর সাথে দ্বিমত পোষণ করে না, যারা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কি, তাদেরকে বলা হয় হচ্ছে লয়াল। ঠিক আছে, ফ্র্যান্টিক মানে আমরা জানি কাইন্ড অফ ম্যাড টাইপের, আনরুলি মানে দেখা যায় হচ্ছে যারা একটু ঝগড়া টগড়া করে বা একটু অভদ্র টাইপের, এরকম টাইপের। তাহলে উত্তরটা হচ্ছে এই নাম্বারটা, লয়াল। তারপরে খেয়াল করো 26 নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রেলিনকুইশ। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কি? রেলিনকুইশ। রেলিনকুইশ শব্দের অর্থটা কি? এইটা শব্দের অর্থটা বোঝায়, এই শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু কি করা, কোনো কিছু ত্যাগ করা। তোমরা যখন পদত্যাগ করবা তখন সেটাকে বলা হয় কি, রেলিনকুইশ। তো এটা অ্যান্টোনিম মানে কি, কোনো কিছু ধরে রাখা। ধরে রাখা অর্থে ব্যবহার করে রিটেইন। রিটেইন মানে কি, কোনো কিছু ধরে রাখা বা কোনো কিছু আটকে রাখা। তাহলে ত্যাগ করার বিপরীত হচ্ছে ধরে রাখা বা আটকে রাখা। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। ঠিক আছে, তারপর বাকিগুলো রিল্যাক্স, নোভেল, ক্লোজ, খুবই সহজ শব্দ, তোমরা সকলেই জানো। 27 নাম্বার দ্য ওয়ার্ড ইনডোলেন্ট মিনস। দ্য ওয়ার্ড ইনডোলেন্ট মিনস মানে এটা একটা সিনোনিম চেয়েছি। ইনডোলেন্ট মানেটা কি? ইনডোলেন্ট মানে হচ্ছে অলস। ইনডোলেন্ট মানে কি? ইনডোলেন্ট মানে হচ্ছে যারা খুবই অলস প্রকৃতির, তাদেরকে বলা হয় ইনডোলেন্ট। তো অলসের সাথে উইদাউট ফ্যামিলির কোনো সম্পর্ক নাই, ডিসরেসপেক্টফুল বা অশ্রদ্ধার কোনো সম্পর্ক নাই। ইম্পোভারিশড, ইম্পোভারিশ মানে কি? ইম্পোভারিশ মানে যারা খুবই দরিদ্র, যারা কি, যারা খুবই দরিদ্র বা যারা খুবই পুর বা যারা খুব গরিব। তাহলে উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে লেজি, বি নাম্বারটা। অলসের উত্তর হবে লেজি। তারপরে খেয়াল করো 28 নম্বরটা, অ্যান এপিক ইজ অ্যান। আচ্ছা, ইপিক মানে আমরা সকলেই জানি, ইপিক মানে কি? ইপিক মানে হচ্ছে মহাকাব্য। ইপিক মানে কি? ইপিক মানে হচ্ছে মহাকাব্য। তাহলে এই যে মহাকাব্যটা, এটা আসলে কোন ফরম্যাটে লেখা হয়? এটা কি কোনো উপন্যাসের ফরম্যাটে লেখা হয়? এটা কি কোনো গল্পের ফরম্যাটে লেখা হয়? কোনো কবিতার ফরম্যাটে, নাকি কোনো প্রবন্ধের ফরম্যাটে? কোন ফরম্যাটে লেখা হয়? এটা লেখা হয় হচ্ছে একটা পয়েমের ফরম্যাটে। ওকে, প্রবন্ধ যদিও অনেক, মহাকাব্য অনেক বড়, বাট এই যে মহাকাব্যটা, এটা লেখা হয় কোথায়? এটা লেখা একটা পয়েমের ফরম্যাটে। কোনো কমেডিও না, ড্রামা বা নাটকের ফরম্যাটেও না, নোভেল বা উপন্যাসের ফরম্যাটেও লেখা হয় না। এটা জিনিসটা একটু মাথায় রাখবে, এপিক মানে পয়েম। হ্যাঁ, হোয়াট ইজ লিমারিক? হোয়াট ইজ লিমারিক? লিমারিক জিনিসটা আসলে কি? খেয়াল করো, এ ফর্ম অফ ওয়ান অ্যাক্ট প্লে, এটা না এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পয়েম। এটা হচ্ছে লিরিককে রিপ্রেজেন্ট করে, লিরিক বা অনেক সময় ব্যালেটকেও রিপ্রেজেন্ট করে। ওকে, তারপরে খেয়াল করো, এ কাইন্ড অফ লাভ পয়েমও না, এটা উত্তরটা হবে এ নাম্বারটা। এ ফর্ম অফ 5 লাইন ফানি পয়েম, অর্থাৎ কোনো একটা হাস্যরসাত্মক 5 লাইনের কবিতা। কয় লাইনে? লিমারিকটা হচ্ছে 5 লাইনের কবিতা, 5 লাইনের কবিতা, এবং এটা একটা হিউমোরাস। হ্যাঁ, এটা একটু হিউমোরাস, অর্থাৎ একটু হাস্যরসাত্মক, একটু ফানি পয়েম রিপ্রেজেন্ট করে। 30 নম্বরটা খেয়াল করো, বলছে বাই আস্কিং মেনি কোশ্চেন্স দ্য ইনস্ট্রাক্টর ট্রাই টু ড্যাশ ইনফরমেশন ফ্রম দ্য স্টুডেন্টস। অর্থাৎ যে একটা তদন্তকারী কর্মকর্তা ধরো আসলো, তুমি ধরো যে বাইরে একটা খুন হইলো, খুন সম্পর্কে স্টুডেন্ট অনেক কিছু জানে, তো সরাসরি তো কেউ বলবে না, একটা ভয় কাজ করে, তাই না? তো তদন্তকারী কর্মকর্তা কী করলো? অনেক প্রশ্ন করলো। প্রশ্ন করার মাধ্যমে সে কী করতেছে? স্টুডেন্টরা যা জানে সেটা হচ্ছে উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। এই যে উদ্ঘাটন করা, কোনো কিছু জানা বা বাহির করা, সেই অর্থে কোনটা ব্যবহার করা হয়? সেই অর্থে ব্যবহার করা হয় হচ্ছে ইলিসিট। ইলিসিট মানে কোনো কিছু উদ্ঘাটন করা বা বাহির করা। ইলিসিট মানে হচ্ছে অবৈধ। এটা মানে কি? এটা মানে অবৈধ। তো অবৈধর সাথে আসলে এটা 2 এর পরে অবৈধর কোনো রিলেশন নাই। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আমরা জানি কোনো কিছু পরীক্ষা করা, তো পরীক্ষা করা অর্থ ব্যবহার হয় না। ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা, খুব সহজ শব্দ, এটা ব্যবহার করি। তাহলে উত্তরটা হচ্ছে কি ইলিসিট, অর্থাৎ কোনো একটা ইনফরমেশন, স্টুডেন্টের কাছ থেকে ইনফরমেশন বাহির করা, ইনফরমেশন জানতে চাওয়া অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। তারপরে আসে 31 নম্বরটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রোকোডাইল টিয়ার্স? ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে কুম্ভীরাশ্রু। আমরা হচ্ছে বাংলাতে আমরা হচ্ছে একটু পড়ি বাগধারা, তাই না? কুম্ভীরাশ্রু, কুম্ভীরাশ্রু, কুম্ভীরাশ্রু মানে কুমিরের যে অশ্রু, সেটা আসলে কি? ক্রোকোডাইল টিয়ার্স বলতে বোঝায় ডিসেপটিভ ক্রাই, মানে যে আসল কান্না না, নেকামি করা। হ্যাঁ, নেকামি করা বা ঢং করে যারা কান্নাকাটি করে সেটাকে বলা হচ্ছে ক্রোকোডাইল টিয়ার্স। তারপরে খেয়াল করো 32 নম্বরটা, আই ওয়াজ হরিফাইড ড্যাশ দ্য সাইট অফ সো মাচ ডিস্ট্রেস। এই যে এত ডিস্ট্রেস, এত বিপদ আপদ, এত ঝামেলা, এত বিপর্যয়, এটার জন্য আমি খুবই উদ্বিগ্ন, আমি খুবই ভয়াতক, আমি খুবই ভীতু। এই ভীতু অর্থে হরিফাইড শব্দের সাথে একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, হরিফাইড অ্যাবাউট। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা মাথায় রাখবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মাস্ট প্রশ্ন থাকবে, তো জিনিসটা মাথায় রাখবে। তাহলে হরিফাইডের সাথে কি বসে? অ্যাবাউট বসে। আমরা একটা পাইলাম। সেট 2 আমরা এবার একটু সলভ করবো। খেয়াল করো, সেট 2তেও আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার দ্য কোয়েশ্চেন। প্রথমে প্যাসেজ রয়েছে, মোট 8টা প্রশ্ন রয়েছে। তাহলে আমাদের কাজ কি? শুরুতে বলেছি প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আগে কি করবা? আগে এমসিকিউগুলো খুব ভালোভাবে দেখে নিবা, তারপরে প্যাসেজ পড়তে আসবা। আমরা এটা এমসিকিউটা পড়ি। প্রথমে বলছে হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্যাসেজ।
যে প্যাসেজের মেইন ফোকাসটা কি, ডেঞ্জার্স অফ টেকনোলজি, বেনিফিটস অফ ম্যানুয়াল লেবার, ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন হিউম্যান লাইফ, নাকি দ্য হিস্টোরি অফ টেকনোলজি, মানে এটা কি টেকনোলজির কোনো বিপদ, কোনো অসুবিধা, কোনো ইম্প্যাক্ট, নাকি কোনো ইতিহাস নিয়ে লিখেছে এটা বলতে চাচ্ছে। তারপরে বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ টেকনোলজি হ্যাজ মেড টাস্ক, মানে টেকনোলজি আমাদের কী করতেছে, মোর কমপ্লিকেটেড, খুব জটিল করে দিচ্ছে, খুব স্লোয়ার মানে খুব আস্তে দিচ্ছে, লেস অ্যাকিউরেট মানে হচ্ছে কম অ্যাকুরেট করতেছে কিনা, মানে সঠিক বেঠিক দিচ্ছে কিনা, ফাস্টার অ্যান্ড ইজিয়ার মানে সেটা খুব দ্রুত এবং আমাদের জন্য সহজলভ্য করছে কিনা টেকনোলজি। তৃতীয়টা বলছে দ্য ওয়ার্ড অ্যাডভান্সমেন্ট ইন দ্য প্যাসেজ মিনস, অ্যাডভান্সমেন্ট শব্দের অর্থটা কি, আমরা এই যে অর্থ যেটা এটা কিন্তু আমরা প্যাসেজ না পড়ে বুঝতে পারি। অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে কি কোনো কিছু অগ্রগতি করা, হ্যাঁ কোনো কিছু কি করা, অগ্রগতি সাধন করা, অগ্রগতি সাধন করা, অর্থাৎ ডিক্লাইন মানে হ্রাস পাওয়া, ডিক্লাইন মানে কি হ্রাস পাওয়া, তো হ্রাস পাওয়া আর অগ্রগতি এটা তো অ্যান্টোনিম। ডিলে মানে কি, ডিলে মানে আমরা জানি দেরি করা, ডিলে মানে দেরি করা। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা টাইপের, কি টাইপের, বাধা। তাহলে অ্যাডভান্সমেন্টের বিপরীত সিনোনিম কি যাচ্ছে, প্রোগ্রেস। 3 নম্বরের উত্তর পাইলাম বি, প্রোগ্রেস। তারপরে আসো ওয়ার্ড এক্সেসিভ মানেটা কি, এক্সেসিভ মানেটা হচ্ছে আমরা সকলেই জানি অতিরিক্ত। এটা জানার জন্য কি আমাদের প্যাসেজ পড়ার প্রয়োজন আছে, নাই, অতিরিক্ত। তাহলে খেয়াল করো লিমিটেড মানে হচ্ছে আমরা জানি সীমিত, লিমিটেড মানে কি, লিমিটেড মানে হচ্ছে সীমিত। মডারেট মানে একটু মধ্যপন্থা, যারা মধ্যপন্থা। এক্সট্রিম মানে হচ্ছে অতিরিক্ত, এক্সট্রিম মানে কি, এক্সট্রিম মানে হচ্ছে অতিরিক্ত। ইনসাফিসিয়েন্ট মানে কি, ইনসাফিসিয়েন্ট মানে কম বা অপর্যাপ্ত, অপর্যাপ্ত। তাহলে উত্তরটা কি হচ্ছে আমার সি নাম্বারটা। তারপরে খেয়াল করো উইকেন ইন দ্য প্যাসেজ মোস্ট নিয়ারলি মিনস, উইকেন শব্দটা আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আসলে প্যাসেজ হিসেবে বলছে, ঠিক আছে। তাহলে উইকেন শব্দটার মানেটা কি, উইকেন শব্দের মানেটা হচ্ছে কোনো কিছু হ্রাস করা, কি করা, হ্রাস করা, বা কোনো শক্তি কি করা, দুর্বল করা। খেয়াল করো স্ট্রেনদেন মানে কি, স্ট্রেনদেন মানে কোনো কিছু শক্তিশালী করা, এটা অ্যান্টোনিম নট সিনোনিম, ওকে, তাহলে এটা বাদ। তারপরে খেয়াল করো ইমপ্রুভ মানে কি, ইমপ্রুভ মানে কোনো কিছু উন্নতি করা, কি করা, উন্নতি করা, তাহলে এটা অ্যান্টোনিম বাদ। তারপরে খেয়াল করো রিপ্লেস মানে পরিবর্তন করা বাদ। উত্তরটা হচ্ছে সি নাম্বারটা রিডিউস মানে কি, রিডিউস মানে হচ্ছে হ্রাস করা, তাহলে উত্তরটা হবে কি এটা সি নাম্বারটা। তারপরে বলছে হোয়াট কনসার্ন ডু ক্রিটিক্স রেজ অ্যাবাউট টেকনোলজি সম্পর্কে ক্রিটিক্স মানে সমালোচনাকারীরা কি বলছে, এটা আমাদের প্যাসেজ পড়ে জানতে হবে। প্রথমে বলছে ইট ইনক্রিজেস ইফিসিয়েন্সি, এটা কি আমাদের দক্ষতাকে ইনক্রিজ করে কিনা, ইট সেভস টাইম, ইট মে হার্মস সোশ্যাল রিলেশনশিপস, সামাজিক যে রিলেশনশিপগুলো এটাকে কি ক্ষতির দিকে ফেলে কিনা, নাকি ইট প্রমোটস ক্রিয়েটিভিটি, টেকনোলজিকে আমাদের ক্রিয়েটিভিটির দিকে ধাবিত করে কিনা। তো দেখো মনে হতে পারে সবগুলাই, কিন্তু আমাদের এটা প্যাসেজ পড়ে জানতে হবে। 7 নাম্বারটা খেয়াল করা বলছে হোয়াট ডাজ দ্য অথর সাজেস্ট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ, প্যাসেজের শেষে অথর আসলে কি বলছে, অ্যাভয়েড টেকনোলজি কমপ্লিটলি, ইউজ টেকনোলজি উইদাউট লিমিটস, মেনটেন এ ব্যালেন্সড ইউজ অফ টেকনোলজি, নাকি রিপ্লেস হিউম্যান ভ্যালুস। আমরা প্যাসেজ পড়ে দেখবো। তারপরে বলছে দ্য টোন অফ দ্য প্যাসেজ ইজ বেস্ট ডিসক্রাইবড অ্যাজ, প্যাসেজের টোনটা কি, প্যাসেজটা আসলে কি ধরনের, এটা কি কোনো সচেতনতামূলক এবং ব্যালেন্সড, নাকি এটা ইমোশনাল আবেগীয়, এটা কোনো হাস্যরসাত্মক, নাকি এটা মানে ইনডিফারেন্ট বা অনিচ্ছাকৃত বা অনীহাকৃত কোনো প্যাসেজ। তার আমরা একটু প্রশ্নগুলো একটু দেখি, প্যাসেজটা একটু আমরা দেখি। কোথায় বলছি ইন রিসেন্ট ইয়ার্স টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে পিপল কমিউনিকেট অ্যান্ড ওয়ার্ক, তাই না। মানে সাম্প্রতিক সময়গুলোতে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হ্যাজ ট্রান্সফর্ম মানে পরিবর্তন করছে দ্য ওয়ে পিপল কমিউনিকেট অ্যান্ড ওয়ার্ক, মানে মানুষের কমিউনিকেট করা এবং কাজ করার যে পন্থা, সেই পন্থাটা কী করছে, টেকনোলজি পরিবর্তন করছে। টাস্কস দ্যাট ওয়ান্স রিকোয়ার্ড, কাজ দ্যাট ওয়ান্স রিকোয়ার্ড আওয়ার্স অফ ম্যানুয়াল ইফোর্ট বলতে কি বোঝায়, মানে মানুষের মাধ্যমে যদি কোনো চেষ্টা করা হইতো, ক্যান নাও বি কমপ্লিটেড উইদিন মিনিটস, মানে যেই কাজটা আমরা ঘন্টার পর ঘন্টা ধরে করতাম সেটা 1 মিনিটের ভিতর আমরা শেষ করতে পারছি। হোয়াইল টেকনোলজি হ্যাজ ইনহ্যান্সড ইফিসিয়েন্সি, অর্থাৎ টেকনোলজি আমাদের যে দক্ষতা এটা আসলে দেখা যাচ্ছে ইনহ্যান্স করছে, বৃদ্ধি করছে, অ্যান্ড কনভেনিয়েন্স আমাদের সুযোগ সুবিধাগুলো, ইট হ্যাজ অলসো রিডিউসড ফেস টু ফেস ইন্টারাকশন অ্যান্ড ইনক্রিজড ডিপেন্ডেন্স অন ডিজিটাল ডিভাইসেস, অর্থাৎ টেকনোলজি আমাদের যে এফিসিয়েন্সিটা, যে দক্ষতা এটা বৃদ্ধি করছে, আমাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বাট আমাদের যে ফেস টু ফেস ইন্টারাকশন
মানুষের সাথে যে একটা সোশ্যাল কানেকশনটা, এই জিনিসটা কিন্তু তারা হচ্ছে কি করছে, কমিয়ে দিচ্ছে। কারণ কি, আমরা একদম ঘরবন্দি হয়ে মোবাইলেই ফুটবল খেলছি, মোবাইল গেমেই আমরা ক্রিকেট খেলছি, মাঠে গিয়ে যে একটু খেলবো এই জিনিসটা আমরা পাচ্ছি না। এর মাধ্যমে কি হচ্ছে, একটা সোশ্যাল যে কানেকশনগুলো কিন্তু লস করতেছে। তারপরে খেয়াল করে বলছে যে অ্যাজ এ রেজাল্ট সাম ক্রিটিক্স, সমালোচনাকারীরা আর্গু দ্যাট এক্সেসিভ রিলায়েন্স অন টেকনোলজি, মানে টেকনোলজির ওপরে অতিরিক্ত নির্ভরতা মে উইকেন, হ্রাস করে সোশ্যাল বন্ডস অ্যান্ড রিডিউস ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ অতিরিক্ত যে আমরা নির্ভরতা টেকনোলজির প্রতি, সেটা আমাদের সোশ্যাল কানেকশনটাকে হ্রাস করছে এবং আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং যে পাওয়ারটা, সেটা আসলে নষ্ট করে দিচ্ছে। দেয়ারফর এ ব্যালেন্সড ইউজ অফ টেকনোলজি, কি বলছে, দেয়ারফর এ ব্যালেন্সড ইউজ অফ টেকনোলজি ইজ নেসেসারি টু এনশিওর দ্যাট প্রোগ্রেস ডাজ নট কাম অ্যাট দ্য কস্ট অফ হিউম্যান ভ্যালুস। তা মানুষের যে নৈতিকতা, এগুলার কস্ট হিসেবে আসলে প্রোগ্রেস আসা যাবে না। মানে এখানে হচ্ছে সে একটা কি করছে, একটা উপদেশ দিয়েছে, ব্যালেন্সড ইউজ অফ টেকনোলজি। এটা আমাদের প্রশ্নে ছিল, খেয়াল করো, আমাদের এখানে বলছে হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ দ্য প্যাসেজ। টেকনোলজির কোনো ডেঞ্জার নিয়ে বলে নাই, শুধুমাত্র বেনিফিটস নিয়েও বলে নাই, জাস্ট বলেছে কি আমাদের হিউম্যান লাইফটাতে টেকনোলজির ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে বলেছে। সেদিন উত্তরটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। তারপরে আসো, আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ টেকনোলজি হ্যাজ মেড টাস্কস, কি করছে, আমরা দেখতে পাচ্ছি কমপ্লিকেটেড করে নাই প্যাসেজে, স্লোয়ার করে নাই, লেস অ্যাকুরেটও করে নাই, কি করেছে, মোর ফাস্টার অ্যান্ড ইজিয়ার। আমরা দেখেছি ইফিসিয়েন্সি বৃদ্ধি করছে, ইনহ্যান্সড করেছে, সেজন্য ফাস্টার এবং ইজিয়ার হয়েছে। তারপরে খেয়াল করো, এখানে চেয়েছে 6 নম্বরটাতেও হোয়াট কনসার্ন ডু ক্রিটিক্স রেজ অ্যাবাউট টেকনোলজি সম্পর্কে ক্রিটিকরা আসলে কি বলছে, যে ইট মে হার্মস সোশ্যাল রিলেশনশিপস। অর্থাৎ প্যাসেজটাতে ছিল সোশ্যাল বন্ড অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে রিডিউস করছে। তো এখানে আমরা সোশ্যাল বন্ডের পরিবর্তে লিখেছি সোশ্যাল রিলেশনশিপস। হুবহু তো আসলে তুলে দেওয়া যায় না ওয়ার্ডটা, এটার একটা সিনোনিম আমরা ইউজ করেছি, এই জন্য উত্তরটা হবে সি নাম্বারটা। তারপরে খেয়াল করো 7 নাম্বারটাতে বলছে হোয়াট ডাজ অথর সাজেস্ট অ্যাট দ্য এন্ড, একদম শেষে খেয়াল করো, একদম শেষে কি বলেছে, শেষে বলেছে একটা ব্যালেন্সড ইউজ অফ টেকনোলজি প্রয়োজন। ব্যালেন্সড ইউজ অফ টেকনোলজি, এটা আসলে অতিরিক্ত ব্যবহারও করা যাবে না, কম ব্যবহারও করা যাবে না, আমাদের সীমিত ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। তারপরে খেয়াল করো, এখানে বলেছে যে প্যাসেজের আসলে টোনটা কি, দেখো কোনো আবেগীয় কোনো কথা বলে নাই, হাস্যরসাত্মক কোনো কথাও সেখানে কিন্তু বলা হয় নাই, বা অনিচ্ছাকৃত কোনো কথাও বলা হয় না। কি বলা হয়েছে, আমাদের সচেতনতামূলক এবং একটা সমান একটা কথা বলা হয়েছে। তার মানে সচেতনতামূলক একটা টোন আমরা এখানে প্রকাশ পাচ্ছি, এই জন্য উত্তরটা হবে এ নাম্বারটা। 9 নাম্বারটা আসলে দ্য বুক ইজ ড্যাশ ফর দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ এভার রিটেন। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ অর্থে আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, কি অর্থে, সর্বশ্রেষ্ঠ অর্থে, সেটা হচ্ছে বাই ফার দ্য বেস্ট প্লাস নাউন। এটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ অর্থে এই ফ্রেজটা আমরা ব্যবহার করে থাকি। দেখো ফার দ্য বেস্ট রয়েছে, নাই কোনটা, নাই হচ্ছে বাই, তাই উত্তরটা হবে সি নাম্বারটা। দিস বুক ইজ বাই ফার দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ এভার রিটেন, মানে তার লেখা বইগুলোর ভিতরে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা বই। তারপরে খেয়াল করো 10 নম্বরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রিফিক্স আর সাফিক্স। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, তাই না, এবং খুবই সহজ একটা জিনিস, প্রিফিক্স আর হচ্ছে কি, আর হচ্ছে সাফিক্স। দেখো প্রিফিক্স মানে হচ্ছে কি উপসর্গ, সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ বা প্রত্যয় টাইপের। কি টাইপের, সাফিক্সটা হচ্ছে প্রত্যয় বা অনুসর্গ টাইপের। হ্যাঁ, তো প্রিফিক্স বসে কোথায়, প্রিফিক্স বসে একটা শব্দের শুরুতে, কোথায়, একটা শব্দের শুরুতে, আর প্রত্যয় বা সাফিক্স বসে কোথায়, একটা শব্দের শেষে। তো এখানে বলছে এখানকার কোন ফ্রেজটা বা কোন শব্দাংশটা আমরা কোনো একটা শব্দের শুরুতে লাগাইতে পারি। তাহলে আমরা একটু দেখি, খেয়াল কর, এ নাম্বারটাতে রয়েছে আমাদের নেস। দেখো নেসটা আমরা কোথায় ব্যবহার করতে পারি, খেয়াল করে, হ্যাপি শব্দের সাথে আমরা কি ব্যবহার করি, নেস। তার মানে এটা শব্দের শেষে ব্যবহার করা হচ্ছে, তার মানে শব্দের শেষে যেহেতু ব্যবহার করা হয়, এটা একটা কি, এটা একটা সাফিক্স, তাহলে উত্তরটা হচ্ছে না। তারপরে খেয়াল করো ফিক্স, তারপরে হচ্ছে তারপর হচ্ছে ITY, ফিক্সটাও হচ্ছে একটা সাফিক্স, এটা আমরা শব্দের শেষে ব্যবহার করি। তারপরে খেয়াল করো ITYটা হচ্ছে, দেখো খেয়াল করো, বললাম হিউম্যানিটি, এটাও দেখো খেয়াল করো, শব্দের শেষে ব্যবহার করতেছি, শব্দের শেষে যেটাই ব্যবহার করতেছি সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে সাফিক্স। শুরুতে ব্যবহার করি কোনটা, যে যেমন ধরো একটা অপারেট, আমি বললাম কি অপারেট, তার শুরুতে আমরা যুক্ত করলাম অপারেট, কখনোই আমরা ব্যবহার করি না, আমরা শব্দের শুরুতে ব্যবহার করি। তাহলে শুরুতে যেহেতু ব্যবহার করছি, প্রিফিক্সটা হচ্ছে আমার সি নাম্বারটা, তাই উত্তর হলো সি। 11 নম্বর, ড্যাশ দ্য ডে ওয়েন্ট অন দ্য ওয়েদার গট ওটস।
মানে যতই দিন যাচ্ছে ওয়েদার ততই কি হচ্ছে, খারাপ হচ্ছে। ওকে, তাহলে খেয়াল করো, জাস্ট মানে হচ্ছে শুধুমাত্র, এটা কোনো কনজাংশন, এখানে আমাদের একটা কনজাংশন লাগবে বা একটা কানেক্টর, যেটাই বলো কনজাংশন বা কানেক্টর যেটাই বলো, এটা লাগবে। খেয়াল করো, জাস্ট কোনো কনজাংশন হিসেবে আসলে ব্যবহার হয় না। জাস্ট দ্য ডে ওয়েন্ট অন, এটা একটা অ্যাডভার্ব। এটা কি, এটা একটা অ্যাডভার্ব, তাহলে এটা আমাদের আগেই বাদ। এবার দেখি সিন্স, অ্যাজ, ইফ। ইফ কি অর্থে ব্যবহার করা হয়? ইফ ব্যবহার করা হয় যদিও অর্থে। কি অর্থে? ইফ ব্যবহার করা হয় যদিও অর্থে। এখানে যদিও অর্থে ব্যবহার করা হচ্ছে না। ইফ দ্য ডে ওয়েন্ট অন, দ্য ওয়েদার গট ওর্স, এন্ড ইফ ব্যবহার করলে কন্ডিশনাল সেন্টেন্স আসতো। যেহেতু এখানে ভি টু আছে, তাহলে এখানে আমার উড, কুড প্লাস ভি1 লাগতো, সেটা নাই, তাহলে আমার ডি নাম্বারটা বাদ। তারপরে আসো, সিন্স হচ্ছে না, কারণ সিন্স ব্যবহার করা হয় হচ্ছে থেকে অর্থে। থেকে অর্থে, এখানে থেকেও নাই, বাদ। তাহলে আমার উত্তরটা হবে অ্যাজ। উত্তরটা কি হবে? উত্তর হবে অ্যাজ, মানে যেহেতু। হ্যাঁ, যেহেতু অর্থে ব্যবহার করা হয়, অথবা অনেক সময় হচ্ছে যতই অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যাজ দ্য ডে ওয়েন্ট অন, দ্য ওয়েদার গট ওর্স। যেহেতু দিন যাচ্ছে, দিন ততই খারাপ হচ্ছে। তারপর খেয়াল করো 12 নম্বরটা, কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। তোমরা জানো কিউবাতে কিন্তু প্রচুর চিনি উৎপাদন করা হয়। তো বলছে, খেয়াল করো, এই যে ওয়ান অফের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ওয়ান অফ এরপরে আমরা কি ব্যবহার করি? দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফের পরে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, খেয়াল করো, এখানে ওয়ান অফের পরে কি রয়েছে? লার্জার, যেটা একটা কম্পারেটিভ ফর্ম, তাহলে বাদ। তারপরে ওয়ান অফ দা রয়েছে, কিন্তু পরে আবার কম্পারেটিভ ফর্ম রয়েছে, আমার কি লাগবে? আমার লাগবে সুপারলেটিভ, তাহলে এটাও বাদ। আচ্ছা, এখানে শুধু লার্জেস্ট দিছে, মানে শুধু লার্জেস্ট কখনো হয় না, দা প্লাস সুপারলেটিভ হয়। দা প্লাস সুপারলেটিভ অথবা ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ, যে কোনো একটা ব্যবহার করতে হয়। ডি নাম্বারটা বাদ, এই জন্য উত্তরটা হচ্ছে এ নাম্বারটা, ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। 13 নম্বরটা বলছে, পায়োনিয়ার ম্যান অ্যান্ড ওমেন এন্ডিউর টেরিবল হার্ডশিপস অ্যান্ড ড্যাশ। আচ্ছা, এটা আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে। এটা আমাদের কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা আমরা আসলে কিভাবে করব? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা কিভাবে করব? এই যে অ্যান্ডের পরে দুইটা ভাবে করা যায়। এই যে অ্যান্ডের পরে আমরা যদি শুরুতে সাবজেক্ট আনি, তারপরে আমাদের একটা অক্সিলারি নিতে হবে, তারপরে নিতে হবে কি? টু অথবা অলসো। আর অ্যান্ডের পরে আমরা যদি সো আনি, তাহলে আমাদের একটা অক্সিলারি নিতে হবে, তারপরে শেষে গিয়ে সাবজেক্ট নিতে হবে, তাই না? এটা হচ্ছে ফর্মুলা দুইটা। এটা 1 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা। আমরা দুইটা দিয়ে একটু মিলানোর চেষ্টা করবো, দেখি কোনটা মিলে। বুঝছো? আমরা একটু দেখি কোনটা মিলে। আচ্ছা, তারপরে ধরো এখানে রয়েছে দ্য পায়োনিয়ার ম্যান অ্যান্ড ওমেন এন্ডিউরড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি? এই যে আমরা এখানে যে অক্সিলারি ভার্বটা লাগবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি ব্যবহার করি আমরা ব্যবহার করি হচ্ছে ডিড। তার মানে মাঝখানে আমাদের সর্বপ্রথম ডিড লাগবে। খেয়াল করো, এখানে হচ্ছে ডু রয়েছে, এখানে ডু রয়েছে, এটা বাদ। তারপর খেয়াল করো, এখানে কোনো ডিড নাই, এটাও বাদ। ডিড রয়েছে এটাতে, আর হচ্ছে কি এইটাতে। খেয়াল করো, এখানে বলছে নেইদার ডিড দ্য চিলড্রেন। আমরা এখানে কি কোনো নেইদার আছে? দুইটা সিকোয়েন্সের কোথাও কি নেইদার আছে? নাই, তাহলে এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। আমরা একটু মিলাই, শুরুতে যদি সো ব্যবহার করি, সো পাইলাম, তারপরে অক্সিলারি ভার্ব ডিড পাইলাম, তারপরে সাবজেক্ট দেয়ার চিলড্রেন, তাহলে দেয়ার চিলড্রেন পাইলাম। তাহলে সিকোয়েন্স হিসেবে আমাদের 2 নাম্বারটা মিলছে, তো উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। অপশনে তোমার প্রশ্ন অনুযায়ী হয় 1 নাম্বারটা মিলবে, নাহলে 2 নাম্বারটা মিলবে, যে কোনো একটা অবশ্যই মিলবে। 14 নম্বর, মিস্টার ডানচান ডাজেন্ট নো ড্যাশ দ্য লন মোয়ার আফটার দে হ্যাড ফিনিশড ইউজিং ইট। আচ্ছা, খুবই সহজ। এই যে বাক্যের মাঝে যখন WH ওয়ার্ড ব্যবহার করা হয়, আমাদের কাজ কি? পরে সাবজেক্ট, তারপরে ভার্ব নিয়ে আসা, মেইন ভার্ব নিয়ে আসা। খেয়াল করো, এখানে WH ওয়ার্ড, এরপরে আগে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখানে কোনো সাবজেক্ট আছে? নাই। এখানে কোনো সাবজেক্ট আছে? নাই। তাহলে আমার সি আর ডি আমার আগেই বাদ। এবার আমরা দে সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, তারপরে মূল ভার্ব লাগবে, নট অক্সিলারি ভার্ব। এখানে একটা অক্সিলারি ভার্ব চলে আসছে, তাহলে বাদ। তাহলে উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। জাস্ট সিকোয়েন্সটা ফলো করার চেষ্টা করবা, যে WH ওয়ার্ড, সাবজেক্ট, তারপরে কি? তারপরে হচ্ছে মেইন ভার্ব বা মূল ভার্ব ব্যবহার করতে হবে। 15 নম্বরটা খেয়াল করো, ড্যাশ ইউ উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম। উড হ্যাভ বিন আমরা কোন কন্ডিশনালে ব্যবহার করি? উড হ্যাভ বিন আমরা ব্যবহার করি থার্ড কন্ডিশনালে। কোথায় ব্যবহার করি? থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনালের নিয়ম, এক পাশে উড হ্যাভ বিন থাকলে এই পাশে কি থাকে? এই পাশে থাকে পাস্ট, এই পাশে থাকে পাস্ট পারফেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট থাকে। তো অপশন থেকে দেখি কোথায় পাস্ট পারফেক্টের ব্যবহার রয়েছে। দেখো, ইফ হি স্টাডিড বাদ, পাস্ট পারফেক্ট নাই। ওয়ার স্টাডিং, পাস্ট পারফেক্ট নাই।
স্টাডিং, এটা তো কোনো কিছুই হয় নাই, তাহলে উত্তরটা হবে কি ডি নাম্বারটা, হ্যাড হি স্টাডিড মোর। খেয়াল করো, হ্যাড হি স্টাডিড মোরও যা, ইফ হি হ্যাড স্টাডিড মোর একই জিনিস, ইফ হি হ্যাড স্টাডিড মোর, দুইটাই কিন্তু কি, দুইটাই কিন্তু একই জিনিস, সেম জিনিস। 16 নাম্বারটাতে আসো, আর ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলেড ড্যাশ দ্য হেভি ফগ। আচ্ছা খেয়াল করো, এখানে হচ্ছে একটা রিজন প্রকাশ পাইছে, কি প্রকাশ পাইছে, রিজন। এই যে দেরি হয়েছে, দেরি হওয়ার রিজনটা আসলে কি, এই যে দেরি হয়েছে তার রিজনটা কি, কারণটা কি। এই রিজন বা কারণ অর্থে আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি বিকজ, আমরা ব্যবহার করি হচ্ছে কি বিকজ অথবা বিকজ অফ, বিকজ অথবা বিকজ অফ। তো বিকজের পরে আমরা কি ব্যবহার করি, বিকজের পরে বসে হচ্ছে ক্লজ, বিকজের পরে বসে ক্লজ, বিকজ অফের পরে বসে হচ্ছে কি ফ্রেজ, তাই না, বিকজ অফের পরে বসে হচ্ছে ফ্রেজ। এছাড়া আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট, এই জিনিসটা ফলাফল অর্থে ব্যবহার করা হয়। বিকজ অফের পরে বসে ফ্রেজ, এইখানে কি রয়েছে, ফ্রেজ রয়েছে, তার মানে কি আমি বিকজ ব্যবহার করতে পারবো না, তাহলে উত্তরটা হবে কি এই নাম্বারটা, বিকজ অফ হেভি ফগ। অন অ্যাকাউন্ট অন হয় না, অ্যাজ এ রেজাল্ট হয় না, তাহলে উত্তরটা হবে এই নাম্বারটা। 17 নম্বরটাতে আসো, লাস্ট ইয়ার ম্যাট এ আর্ন ড্যাশ। আচ্ছা যখন কোনো মাল্টিপল নাম্বার পাবা, কি পাবা, মাল্টিপল নাম্বার। খেয়াল করে এখানে মাল্টিপল নাম্বার আছে না, টোয়াইস হইতে পারে, 3 টাইমস হইতে পারে, 4 টাইমস হইতে পারে, ডাবল হইতে পারে, যে কোনো মাল্টিপল নাম্বার, যে কোনো মাল্টিপল নাম্বার। এই মাল্টিপল নাম্বারের পরে আমাদেরকে কি লিখতে হয়, হয় অ্যাজ মেনি অ্যাজ লিখতে হবে, অ্যাজ মেনি অ্যাজ লিখতে হবে, অথবা অ্যাজ মাচ অ্যাজ লিখতে হবে, এই দুইটার যে কোনো একটা লিখতে হবে। টোয়াইস, অ্যাজ মেনি অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ, যেহেতু এখানে মোর আছে এগুলো বাদ, এই দুইটা এইগুলো আমার কি আগেই বাদ। এখন দেখবো আমি মেনি ব্যবহার করবো না মাছ ব্যবহার করবো, এটা যে ডিপেন্ড করে সাবজেক্টটা বা এই যে বাক্যটা সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বা নাউনটা। খেয়াল করো, ম্যাট আর্ন, সে কি আর্ন করে, অবশ্যই মানি আর্ন করে। তো মানিটা কি নাউন, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানিটা হচ্ছে কি, মানিটা হচ্ছে কি নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন যেহেতু, আনকাউন্টেবল নাউনের সাথে তো কখনো মেনি বসে না, বাদ। তাহলে উত্তরটা হচ্ছে কি এই নাম্বারটা, টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার। আচ্ছা তারপরে খেয়াল করো 18 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট এ পার্ট অফ এ ফর্মাল লেটার। আচ্ছা আমরা যখন একটা ফর্মাল লেটার লিখি, অর্থাৎ ফর্মাল লেটার বলতে কি বোঝায় জানো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার বলতে কি বোঝায়, অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার বলতে বোঝায় অ্যাপ্লিকেশন। আমরা যখন যে ধরো যে হেডমাস্টারের কাছে ছুটি চেয়ে আবেদন লিখতাম, তাই না, তো এটা হচ্ছে একটা ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারে আমরা ডেট লিখি, শেষে একটা সিগনেচারও করি, ডেট বডিও থাকে, কি থাকে না, ফর্মাল লেটারে কখনো আমরা ইমেল অ্যাড্রেস লিখি না, লিখি কখনোই লিখি না, তাহলে উত্তরটা হবে কি বি নাম্বারটা। তারপরে খেয়াল করো 19 নাম্বারটা বলছে, ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রিজ, দ্য ট্রি হ্যাজ বিন ব্লন ড্যাশ বাই স্ট্রং ওয়াইন্ড, মানে খুব শক্তিশালী একটা ঝড় হয়েছে, ঝড়ে গাছ একদম উড়ে চলে গেছে, বুঝছো। তো গাছ, এই যে গাছ যখন উড়ে চলে যাবে তখন আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে ব্লন অ্যাওয়ে। ওকে, এটা একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা, বাকিগুলো হবে না। তারপরে 20 নাম্বারটা খেয়াল করো, হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং কোনটা, লেফটেন্যান্ট, তাই না, লেফটেন্যান্ট অর্থ কোনটা ব্যবহার করতে পারো, আমরা জানি মিথ্যা তুমি 10 পিঁপড়া, এভাবে আমরা লিখি না, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি কি 10 পিঁপড়া। তাহলে মিথ্যার ইংরেজি কি, লাই। তুমি মানে হচ্ছে ইউ, 10 মানে হচ্ছে 10, পিঁপড়ার ইংরেজি কি, এএনটি, অ্যান্ড। তাহলে মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই ইউ 10 অ্যান্ড, লাই ইউ 10 অ্যান্ড। তাহলে উত্তর হবে কি সি নাম্বারটা, খুবই সহজ কিন্তু। তারপর খেয়াল করি 21 নম্বরটা, হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং লাইসেন্স। আমরা অনেক সময় দেখা যায় কোনো কাজের ক্ষেত্রে লাইসেন্স ব্যবহার করি, লাইসেন্স মানে হচ্ছে একটা অনুমোদন, সেই অনুমোদনের ইংরেজিটা হচ্ছে LICENAC। তো তোমরা হচ্ছে এরকম স্পেলিংগুলো খুব দেখে যাবে, হ্যাঁ, স্পেলিংগুলো কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে প্রচুর চলে আসে। 22 নম্বরটা বলছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে অথেলো। অথেলো নামে যে প্লেটা লেখা হয়েছে, এই প্লে রাইটারটাকে। তো অনেক সময় আমাদের হচ্ছে দেখা যায় যে লিটারেচার থেকে 3 ধরনের প্রশ্ন আসে, যে ফিগার অফ স্পিচ, বইয়ের নাম, ধরো যে লেখকের নাম, কে কোন বই লিখছে, এগুলা থেকে, অথবা কিছু লিটারারি টার্ম থেকে। তাহলে এখানে যে অথেলোটা কে লিখছে, অথেলোটা লিখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তোমাদের বইতে রবার্ট ফ্রোস্ট, পিভি শ্যালে, জন কিটস, ওদের কিন্তু অনেক লেখা আছে। তো ওরা কে কোন কবিতাটা লিখছে এটা একটু পরীক্ষার আগে দেখে যাবা। 23 নম্বর, দ্য ওয়ার্ড ডসাইল রিফার্স টু। খেয়াল করো, ডসাইল মানে এটা কি, ডসাইল মানে যারা বশীভূত। কি ডসাইল মানে ওটা হচ্ছে যারা বশীভূত, যারা একটু বশ পালন করে। হ্যাঁ, কমপ্লেক্স মানে কি, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল।
কমপ্লেক্স মানে জটিল, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য প্রাণী যারা তারা, অ্যাংরি মানে যারা হচ্ছে রাগান্বিত, অ্যাংরি মানে কি, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, টেম মানে কি, টেম মানে হচ্ছে এই বশীভূতকে রিপ্রেজেন্ট করে। তাহলে সিনোনিম হিসেবে আমরা কি নিতে পারি, সিনোনিম হিসেবে আমরা নিতে পারি হচ্ছে ডি নাম্বারটা, টেম। ওকে, তারপরে আসো 24 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ স্পোরেডিক। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ স্পোরেডিক, স্পোরেডিক মানেটা কি, এটা মানে একটা হচ্ছে বিক্ষিপ্ত, হ্যাঁ, এটা মানেটা হচ্ছে বিক্ষিপ্ত বা অসংহত, অসংহত, বিক্ষিপ্ত বা অসংহত। খেয়াল করো অকেশনাল মানেটা কি, অকেশনাল মানেটাও দেখা যায় হচ্ছে যেটা অকেশনালি ঘটে, মাঝে মাঝে যেটা ঘটে, অকেশনাল মানেটা হচ্ছে যেটা মাঝে মাঝে যেটা ঘটে। তো মাঝে মাঝে তো আসলে বিক্ষিপ্ত সাথেই রিলেটেড, তাই না, অসংহত যে কোনো সময় ঘটতে পারে। ইন্টারমিটেন্টও সেম, হ্যাঁ, বিক্ষিপ্ত বা অসংহত অর্থে ব্যবহার করা হয়। আইসোলেটেড মানে হচ্ছে একদম দেখা যায় হচ্ছে নিরবিচ্ছিন্ন, সেই অর্থে আমরা ব্যবহার করে থাকি। উত্তরটা হবে কি, উত্তরটা হবে সি নাম্বারটা, ফ্রিকোয়েন্ট, যেটা সব সময় ঘটে। হ্যাঁ, অসংহতের বিপরীত হচ্ছে সবসময় যেটা ঘটে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট, উত্তরটা হবে সি নাম্বারটা। তারপরে খেয়াল করো 25 নম্বর, চুজ দ্য সিনোনিম অফ টেঙ্গিবল। টেঙ্গিবল মানেটা কি, টেঙ্গিবল মানে হচ্ছে যেটা তুমি ধরতে পারো, যেটা তুমি কি, যেটা তুমি ধরতে পারো, মানে যেটা হচ্ছে অনুভূতির সাথে রিলেটেড না, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে। অর্থাৎ ধরো যে পেন, এই পেনটা আমি ধরতে পারতেছি, এটা হচ্ছে টেঙ্গিবল পেন। ওকে, তাহলে টেঙ্গিবল শব্দের অর্থ কি, যেটা হচ্ছে আমরা ধরতে পারি। খেয়াল করো ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ করা, তো প্রকাশ করার সাথে ধরতে পারার কোনো সম্পর্ক আমরা পাই না। ইনিশিয়াল মানে কি, ইনিশিয়াল মানে কোনো কিছু শুরু করা, শুরু করা। অ্যাবস্ট্রাক্ট মানে কি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত, যেটা কি করা যায় না, যেটা হচ্ছে ধরা যায় না। তারপরে এটা হচ্ছে অ্যান্টোনিম, ট্যাঙ্গিবলের অ্যান্টোনিম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, কংক্রিট, যেটা হচ্ছে কি ধরতে পারা যায়, দেখতে পারা যায়। উত্তরটা হবে এ নাম্বার। তারপরে আসো 26 নম্বরে বলছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুনেটিক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুনেটিক। লুনেটিক মানেটা কি, লুনেটিক মানেটা যারা একটু পাগল ছাগল, বুঝছো, যারা একটু পাগল ছাগল তাদেরকে বলা হচ্ছে লুনেটিক। খেয়াল করো স্যান মানে কি, স্যাং মানে হচ্ছে সুস্থবান, যারা একটু সুস্থবান, তো পাগল ছাগলটা তো সুস্থবান না। বাট আমি যদি লিখি ইনস্যান, কি লিখি, ইনস্যান, তাহলে ইনস্যান মানেটা কিন্তু পাগলে, মানে সিনোনিম। ওকে, তারপর খেয়াল করো, খেয়াল করো প্লেন মানে তো আমরা জানি একদম সমতল, সমতল বুঝায়। হ্যাপ মানেও বুঝাচ্ছে না, তাহলে উত্তরটা হবে কি ম্যাড, ম্যাড মানে হচ্ছে, ম্যাড মানে হচ্ছে কি, ম্যাড মানে হচ্ছে পাগল। তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে আমাদের ডি নাম্বারটা। তারপরে খেয়াল করো 27 নম্বরতে বলছে এ ডিকটাম রিফার্স টু, আচ্ছা রিফার্স স্পেলিং ভুল, REFERS, এ ডিকটাম রিফার্স টু। ডিকটাম বলতে আসলে কি বোঝায়, ডিকটাম বলতে বোঝায় একটা সত্য স্টেটমেন্ট, হ্যাঁ, একটা কি সত্য স্টেটমেন্ট, অর্থাৎ একটা ট্রু স্টেটমেন্ট, ট্রু স্টেটমেন্ট। উত্তরটা হবে ডি নাম্বারটা। ওয়েল নোন হবে না, ফলস হবে না, নেগেটিভও হবে না। 28 নম্বর, দ্য হিস্টোরি অফ এ ম্যান উইদাউট রিটেন, হিস্টোরি অফ এ ম্যান রিটেন বাই আদার্স। অর্থাৎ ধরো আমি একদিন মনে করো খুব ভালো একটা কাজ করলাম, ধরো খুব পৃথিবী জগৎ বিখ্যাত হইলাম, বাট আমাকে নিয়ে আমি কোনো কিছু লিখতে পারি নাই। তোমরা ধরো আমাকে নিয়ে একটা বই লিখে ফেললা, হ্যাঁ, তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে বায়োগ্রাফি, সেটা কি হবে, বায়োগ্রাফি। আর আমি ধরো অনেক জগৎ বিখ্যাত হয়ে আমি আমার জীবন কাহিনী লিখে দিলাম, আমি নিজে লিখলাম, তখন সেটা কি হবে, তখন সেটা হবে অটোবায়োগ্রাফি। তাহলে যখন আদার্স আমার জীবন কাহিনী নিয়ে যখন তোমরা লিখবা, তখন সেটা হবে কি বায়োগ্রাফি। আমার নিজের জীবন কাহিনী যখন আমি লিখবো, তখন সেটা কি হবে, অটোবায়োগ্রাফি। তাই উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। তারপরে আসো 29 নাম্বারটা, এ লেজার ইজ, আচ্ছা এ লেজার এটা হচ্ছে বিভিন্ন দোকানে দেখবা যে আয় ব্যয়ের বিভিন্ন খরচের যে একটা হিসাব থাকে, মানে খতিয়ান, বাংলায় যেটাকে বলা হচ্ছে কি খতিয়ান, খতিয়ান। এই খতিয়ান বলতে বোঝায় কি, বুক অফ অ্যাকাউন্টস শোয়িং ডেবিটস অ্যান্ড ক্রেডিটস, মানে ধরো হচ্ছে আয় ব্যয় হয়েছে, কোনো কাউকে লেনা দেনা হয়েছে, যে জিনিসটা একটা বইতে লেখা থাকে সেটাকে বলা হয় হচ্ছে লেজার। উত্তরটা হবে কি বি নাম্বারটা। 30 নাম্বারটাতে বলছে ম্যান হু হ্যাজ নট রিম্যারিড আফটার হিজ ওয়াইফস ডেথ ইজ কল্ড, মানে ধরো বিয়ে শাদীতে আবদ্ধ হওয়ার পরে তোমার বউ মারা গেল, তুমি আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে না, তোমাকে আসলে কি বলা হবে তখন। দেখো উইডো মানে কি, উইডো মানে হচ্ছে বিধবা, উইডো মানে কি যারা বিধবা, মানে যার স্বামী মারা গেছে, মানে এটা হচ্ছে ফিমেল। এখানে কিন্তু ম্যানের কথা বলছে, হ্যাঁ, এখানে কি বলছে ম্যান, তাহলে ফিমেল হবে না, বাদ। ওয়াইফলেস, ওয়াইফলেস মানের সাথে তো মানে ওয়াইফ মানে আমিও তো ওয়াইফলেস, তার মানে কি আমার হচ্ছে এটার সাথে যাবে কখনো না, মানে এটা হচ্ছে কি যার বউ মারা গেছে কিন্তু সে পরবর্তীতে বিয়ে করে না, মানে তো বউই নাই, তাহলে মারা যাবে, ওয়াইফলেস তো হবেই, তাই না, তারপরে তো বাদ। তারপরে খেয়াল করো ডিভোর্স, ডিভোর্স মানে কি ধরো তোমার বউ থাকলো, তুমি তাকে
ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করতে পারো, এটার সাথে রিলেটেড না, মানে কেউ মারা গেলে ডিভোর্স দেয় না, বেঁচে থাকলে ডিভোর্স দেয়। উত্তরটা হবে কি, উত্তরটা হবে ডি নাম্বারটা, উইডোয়ার। হ্যাঁ, উত্তরটা হবে ডি নাম্বারটা, মানে কারো বউ মারা গিয়েছে বা স্ত্রী মারা গিয়েছে, পরবর্তীতে সে আর কখনো বিয়ে করে না, সেটা হবে কি বিপত্নিক বা উইডোয়ার। 31 নম্বর, এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, শুডেন্ট ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যখন কি পাবো, আমরা যখন পাবো এভরিওয়ান, আমরা যখন পাবো এভরিথিং, আমরা যখন পাবো হচ্ছে কি এভরিবডি, হ্যাঁ, অথবা আমরা যখন পাবো সামওয়ান, কি পাবো সামওয়ান, সামথিং অথবা সামবডি, আমরা যখন পাবো নো ওয়ান, নাথিং, নো বডি, তখন ট্যাগ কোশ্চেনে এই সবগুলার প্রোনাউন হিসেবে ব্যবহার হবে হচ্ছে কি, ব্যবহার হবে হচ্ছে দে। ওকে, সেজন্য এখানে শুডেন্ট দে, তো উত্তরটা হবে কি বি নাম্বারটা। ওকে, তারপরে খেয়াল করো 32 নম্বরটা বলছে এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস কেম টু মি। ইন গ্রেট ডিফিকাল্টিসটা এখানে কোন ফ্রেজ এবং ক্লজ? ইন গ্রেট ডিফিকাল্টিস, খেয়াল করো ইন গ্রেট ডিফিকাল্টিস, আমরা তোমাদেরকে বলেছিলাম বারবার যে যখন একটা নাউন, শুরুতে একটা নাউন আছে, হ্যাঁ, নাউনের পরে তুমি যদি কোনো প্রিপোজিশন দ্বারা, কোনো ভার্ব প্লাস আইএনজি দ্বারা, বা কোনো একটা WH ওয়ার্ড দ্বারা, কি দ্বারা WH ওয়ার্ড দ্বারা, এই তিনটা জিনিস দ্বারা তুমি যখন একটা ক্লজ বানাবা বা ফ্রেজ বানাবা, এই তিনটা জিনিসকে বলা হবে কি অ্যাডজেক্টিভ। প্রশ্নটাতে খেয়াল করো কি করছে, প্রশ্নটা করছে যে ম্যানটা হচ্ছে একটা নাউন, এই নাউনের পরে ইন গ্রেট ডিফিকাল্টিস একটা প্রিপোজিশন দ্বারা, এই যে প্রিপোজিশন দ্বারা একটা ফ্রেজ গঠন করছে, কোনো একটা নাউনের পরে প্রিপোজিশন দ্বারা, ভার্ব প্লাস আইএনজি দ্বারা বা WH ওয়ার্ড দ্বারা তুমি যখন কোনো একটা ফ্রেজ গঠন করবা বা ক্লজ গঠন করবা, সেটার নাম হবে কি অ্যাডজেক্টিভ। এজন্য উত্তরটা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ডি নাম্বারটা। তো এই ছিল তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রশ্ন সমাধান। তোমরা এই আলোকে ভালোভাবে একটু প্রিপারেশন নিতে পারো, যেহেতু বিগত বছরগুলোতে 8 মার্কের প্রশ্ন ছিল, 32 মার্কসের এবারই প্রথম, সেজন্য তোমাদের আসলে করারও কিছু নাই, প্রশ্ন ব্যাংকও নাই। এই আলোকে তোমরা একটু প্রস্তুতি নিয়ে যাবা, ম্যাক্সিমাম টপিকগুলো একটু সলভ করার চেষ্টা করবা, এবং সিনোনিম অ্যান্টোনিম বেস যে প্রশ্নগুলো, ভোকাবুলারি বা মিনিং বেস যে প্রশ্নগুলো, এইগুলো একটু পড়ার চেষ্টা করবা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।